চ্যাপ্টারের শুরুতে আমাদেরকে একটি বদমাইশ স্টুডেন্টকে দেখানো হয়। এর নাম হলো কল্টন চই। কল্টন চই তার চামচাকে বলছে, আমি তোকে বলছি না, আমি তাকে এমন ভয় দেখিয়েছি যে এখন সে আমার কুত্তা হয়ে গিয়েছে। তার পিছনে থাকা চামচাটা সে বলছে যে চলেন বস, এখন আমরা সিগারেট খাই। এরপর আমাদেরকে সামনে বেঞ্চের একজন চশমাওয়ালা ছেলেকে দেখানো হয়। সে ভাবছে, সে বলছে আমি কি আর কোনো হাই স্কুল পেলাম না, এই হাই স্কুলে যে কেন ভর্তি হলাম, এখানে তো সব গুন্ডাদের ভরা স্টুডেন্ট। আমাদেরকে বলা হয় স্কুল শুরু হয়েছে এক সপ্তাহ হয়নি, এখানে এখন থেকেই গুন্ডাগিরি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের এই হাই স্কুলের নাম বলা হয়, এই হাই স্কুলের নাম হলো ইউজিন হাই স্কুল। এরপর চ্যাপ্টার আমাদেরকে বলা হয় এখানে কিভাবে গুন্ডাগিরি হয়। প্রথমে চাকর নরমালের জন্য কাজ করে, এরপরে নরমাল মন্ত্রীর জন্য, এরপর মন্ত্রী রাজার জন্য, আর রাজা তো নিজেই রাজাই। সিন শিফট হয়ে আবারও আমাদের সে চশমালা ছেলেকে দেখানো হয়। সে মনে মনে ভাবছে আমি মিডল স্কুলে পুরো লাইফ আমি র্যাগিনে কাটিয়েছি, সবাই আমাকে র্যাগিং করতো, কিন্তু এই হাই স্কুলে এখন আমি চাই না আমাকে কেউ আর কোনো র্যাগিং করুক, আর কোনো সমস্যা হোক। এরপর আবারও আমাদের সেই গুন্ডা ছেলেকে দেখানো হয় কল্টন চুই। সে তার মুখ থেকে থুতু বের করে তার সামনে একজন স্টুডেন্টের মাথার উপর মেরে দেয়। সামনে থাকা স্টুডেন্টটা ভয়ে ভয়ে পিছনে তাকিয়েছিল। তখন কল্টন চুই বলে, আব্বে কিরে তুই ভাবে তাকিয়েছিস কেন রে? হ্যাঁ। এই ছেলেটা তখন কিছুই বলে না, সে মনে মনে ভাবে একদিন এই চাঁদের পুতকে আমি অনেক পিটাবো। সিন শিফট হয়ে আবার আমাদেরকে সে চশমালা ছেলেকে দেখানো হয়। সে ভাবছে যে আমার এই ছেলেটার জন্য অনেক দয়া হচ্ছে, কিন্তু আমি অনেক লাকি কারণ আমি সেই জায়গায় ছিলাম না। কল্টন চইকে আবার দেখানো হয় সে ওই চশমালা ছেলে দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তখন সে চশমালা ছেলেটা বলে, বাপরে ও তো আমার দিকে তাকাচ্ছে, আরে ভাই আরে না না। কল্টন চই তখন বলে, দেখো তো ওই ছেলেটাকে, ওর আইব্রোটা কত লম্বা, শুধু তাই নয় ওর নাম গ্রে ইয়ন, যেটাও একটা মেয়েদের মতো, ওকে যদি অন্য কাপড় পরানো হয় তাও খুব ভালো লাগবে। কল্টন জয় এইসব কথা আমাদের মেইন ক্যারেক্টার গ্রে দিকে তাকিয়ে বলছিল। কল্টন জয় তখন আরো বলে, হয়তো সে একজন মেয়ে, চলো দেখি ও কি পড়ছে। এরপর কল্টন জয় তার কাছে আসে। কল্টন জয় তার কাছে এসে দেখে যে সে ঠিক কী পড়ছে। এরপর হঠাৎ করেই কল্টন জয় আমাদের মেইন ক্যারেক্টারের কলার ধরে ফেলে এবং তাকে পিছনের দিকে ঠেলতে চাইছিল, কিন্তু গ্রে তখন তার কোনোই দিয়ে তার পেটে এমন জোরে একটা মারে যে সেইখানে কল্টন জনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এরপর গ্রে কল্টন জনের মুখের মধ্যে আরও একটি পাঞ্চ মারে এবং বেঞ্চে থাকা গ্রে তখন তার ব্যাগটিকে হাতে নেয়। এই সব কিছু দেখে দূরে থাকা স্টুডেন্টরা বলছে যে সে ঠিক কী ভাবছে, কী করতে চাইছে। এরপর কল্টন জয়কে দেখানো হয়, সে বলছে যে তুমি আমার হাত এভাবে বাঁধতে পারো না, এক্ষুনি খুলে দাও। আমাদেরকে দেখানো হয় কল্টন জয়ের হাত গ্রের ব্যাগ দিয়ে বেঁধে ফেলা হয়েছিল। গ্রে তখন কল্টন জয়ের পায়ে একটি আঘাত করে এবং তাকে হাঁটুতে আসতে বাধ্য করে। এরপর গ্রে কল্টনের সামনে এসে তার মাথার চুলগুলো ধরার পর তাকে অনেক জোরে একটা স্ল্যাপ করে। কল্টন জয় তখন বলে, তোর কত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মেরেছিস, তুই কি আমার হাতে মরতে চাস? এই কথা শুনে গ্রে তখন আরও একটা স্ল্যাপ মারে। জয় তখন বলে, তুই একবার দাঁড়া, শুধু আমার হাতটা খুলুক, তোকে আমি মারবো। সিরিয়াসলি ভাই, এত থাপ্পড় খাওয়ার পরও সে কথা বলছে। এই কথা শুনে গ্রে তখন আরও একটা স্ল্যাপ মারে অনেক জোরে। কল্টন জয়কে আমি পার্সোনালি ভাবে বলবো, ভাই আর কত থাপ্পড় খাবি ভাই, এবার তো মুখটা থামা। তখন গ্রে মনে একটি আওয়াজ আসে এবং সে আওয়াজটি বলে, তুমি কি কিছু বুঝতে পারছো না? তখন আমাদেরকে দেখানো হয় এই আওয়াজ শুনে গ্রে আরও রেগে যায় এবং তাকে থাপ্পড়ের উপর থাপ্পড় মারতে থাকে। এরপর আমাদেরকে কল্টন জয়ের ফেস দেখানো হয়। এতগুলো থাপ্পড় খাওয়ার পর কল্টন জয়ের ফেস পুরোই বদলে গিয়েছে। পুরো ক্লাসরুমে যতগুলো স্টুডেন্ট ছিল তারা সকলেই এই সিনগুলো দেখছিল। এরপর সে চশমাওয়ালা ছেলেটা ভাবছে, বাহ, এরকম ছেলে তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। এরপর গ্রে কল্টনকে বলে, এরপর থেকে যদি আমার ক্লাসে কোনো সিন ক্রিয়েট করো তুমি, আমি তোমার 2 চোখ উপড়ে নেব। এরপর আমাদেরকে গ্রে ইয়নের কথা বলা হয় যে মিডল স্কুল থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। সিন শিফট হয়ে আমাদেরকে 8ম শ্রেণীতে দেখানো হয়। সেইখানে আমাদেরকে 2জন স্টুডেন্টকে দেখানো হয়। লাল চুলওয়ালার নাম হলো ব্যান পার্ক আর পরের জনের নাম হলো অ্যালেক্স। ব্যান পার্ক অ্যালেক্সকে বলে, অ্যালেক্স তুই না কল্টন জয়কে মারতে চেয়েছিলি? অ্যালেক্স বলে, হ্যাঁ তো কি হয়েছে? ব্যান পার্ক তখন বলে, কিন্তু কল্টন জয়কে তো অন্য কেউ মেরেছে। তাদের পিছনে থাকা একজন স্টুডেন্ট সে বলে যে কে মেরেছে কল্টন জয়কে? অ্যালেক্স তখন বলে যে কত নাম্বার ক্লাসরুমে মেরেছে তাকে, ক্লাস 3 নাকি ক্লাস 9? ব্যান পার্ক তখন বলে, আমি তো ঠিক জানি না, তবে তার হাত বেঁধে তাকে থাপ্পড়ের উপর থাপ্পড় মেরেছিল একটা ছেলে, এটাই আমি শুনলাম। অ্যালেক্স তখন বলে, ভাই তোর কাহিনীটা তো অনেক সুন্দর, কিন্তু এর মধ্যে কোনো সত্যতা নেই। এরপরে এমন একটা কাহিনী বলবি যেখানে সত্যতা রয়েছে। অর্থাৎ অ্যালেক্স এখানে কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। ব্যান পার্ক তখন বলে, তাহলে চলো ক্লাস 5-এ যাই, গিয়ে নিজেরাই দেখে আসি। তখন অ্যালেক্স বলে, এটা কি সত্যি? এ কি সত্যি বলছে নাকি? এরপর আমাদেরকে ক্লাস 5-এর সিন দেখানো হয়। ক্লাসরুমের বাইরে ব্যান পার্ক এবং অ্যালেক্স আসে এবং তারা গ্রেকে দেখে বলে যে এটাই কি সেই ছেলেটা? আরে এ তো একদম মুরগির মতো লাগছে, কত কমজোর এটা, এ কীভাবে মারতে পারবে? অ্যালেক্সের সাইডে থাকা সেই স্টুডেন্টটা বলে, এই ছেলেটার ওজন তো মনে 49 না হলে 50 কেজি হবে। কল্টন জয় এই ছেলেটার হাত থেকে মার খেয়ে এসেছে, কত শরমের একটা কথা।
ব্যান পার্ক আর অ্যালেক্সের পিছনে থাকা সেই স্টুডেন্টটা বলে, আরে ভাই আমি তো দেখেছি কি খতরনাক দৃশ্য ছিল সেটা, তার হাত বেঁধে তাকে খুব থাপ্পড় মেরেছিল। এরপর সেখানে আরও একজন স্টুডেন্ট আসে যার নাম জেরেড, এবং জেরেডকে দেখে তারা বলে যে এটা কি জেরেড নাকি, এই শালা তো কত লম্বা হয়ে গিয়েছে। জেরেড তখন তাদের দিকে তাকায়। ব্যান পার্ক তখন বলে, কিরে জেরেড, মনে হচ্ছে আমাদের থেকে তোর তারা বেশি সেই ছেলেটাকে দেখার জন্য। জেরেড তখন বলে, ও ব্যান এবং অ্যালেক্স তোরাও এখানে। জেরেড তখন বলে, ব্যান এবং অ্যালেক্স তোরা আগে যেমন গাধা ছিলি এখনও গাধাই রয়েছস। অ্যালেক্স তখন জেরেডকে বলে, এই তুই গাধা কাকে বলেছিস হ্যাঁ? জেরেড তখন বলে, আরে গাধাটা রাগ উঠে গেছে, আমি শুধু বলছি তোদের দুজনকে একসাথে ভালোই লাগছে। এরপর এই চারজনের কথা বলা হয়। এই চারজন হলো এই স্কুলের লেজেন্ড গুন্ডা। এরপর সিন শিফট হয়ে স্কুল ছুটি হয়ে যায় এবং সকল স্টুডেন্টরা বের হয়ে আসে। তখন আমাদেরকে মেইন ক্যারেক্টার গ্রেকে দেখানো হয়। সে তার বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। সে মনে মনে ভাবছে যে এই সকল প্রবলেম কেন যে আমার ঘাড়ের উপরে এসে পড়ে। সেখানে থাকা একজন মোটু সে বলে যে, কিরে কল্টন জয়ী, এই ছেলেটা তোকে মেরেছে নাকি? কল্টন জয় তখন বলে যে, হ্যাঁ এই আমাকে মেরেছে, আমার হাত বেঁধে মেরেছে, যদি আমার হাতটা এই না বাঁধতো তাহলে আমিও একে মেরে দিতাম। লাল টুপিওয়ালা ছেলেটা বলে যে, কল্টন জয় তুই একটা ইডিয়ট, তুই একটা উইক ছেলের সাথে গিয়ে মার খেয়ে এসেছিস। কল্টন জয় তখন বলে, আরে বস আমি তোকে মারতে চাইছিলাম কিন্তু সে আমার হাতটাই বেঁধে দিয়েছে, তাই আমি আর কিছু করতে পারলাম না। সে আরও বলে যে এই ছেলেটা যে ফাইটিং স্টাইল সেটা অনেক ফালতু, তাই সে আমার হাত বেঁধে আমাকে খুব মেরেছে। গ্রে তখন মনে মনে বলে, এই ছেলেটা কত মিথ্যাভাবে কথা বলে, তাও কনফিডেন্সের সাথে, আর এই আমার ফাইটিং স্কিলকে ফালতু বলছে। গ্রে তখন আরও বলে, আমার পুরো শরীরে হাড্ডিতে ভরা, এবং কি আমি 5 ফুট 2 ইঞ্চির এর উপরে, আর এরা কত বড় বড়, আমি কি ওদের সাথে পেরে উঠবো? এরপর হঠাৎ সে বলে যে আমার খুব ভয় লাগছে, আমার পুরো শরীর কাঁপছে, কিন্তু এদেরকে জানানো যাবে না, এদেরকে বোঝানো যাবে না যে আমি ভয় পাচ্ছি। চ্যাপ্টারের শুরুতে মোটু কল্টনকে বলে, তুই না ওর সম্পর্কে কত কিছু বলেছিস, এখন তো ও চুপচাপ দাঁড়িয়ে আছে একদম বিগি বিল্লির মতো। কল্টন তখন বলে, হ্যাঁ বস, মনে হচ্ছে এখনই এর প্যান্টে শিশু করে দিবে। মোটু তখন বলে, গ্রে তো কিছুই বলে না। লাল টুপিওয়ালা সে বলে, হয়তো সে আমাদের ভয়ে কানে কিছু শুনতে পাচ্ছে না। কল্টন তখন বলে, এক্ষুনি তাকে উচিত শিক্ষা দাও। গ্রে তখন মনে মনে বলে, আমাকে ভয় পেলে চলবে না, এবার আমি তাদেরকে বোঝাবো ভয় কি এবং ভয় কাকে বলে। গ্রে আরও বলে, সর্বপ্রথম আমাকে এই মোটুটাকে দেখতে হবে, যদি একে হারিয়ে দিই তাহলে বাকি সব এমনিতে হেরে যাবে। মোটু তখন হেসে হেসে বলে, কিরে লাল টুপিওয়ালা, এ নাকি কল্টনকে মেরেছে, এই উইক ছেলেটা। গ্রে তখন কিছুই বলছে না, সে মনে মনে ভাবছে আমার ভিতরে যে ভয়টা, এই ভয়টা এখন আমি তোদেরকে দেখাবো, এই ভয়টা তোদেরকে আমি এখন অনুভব করাবো যে আসল ভয় কি কাকে বলে। এরপর মোটুকে দেখানো হয়, সে গ্রের দিকে হাত বাড়ায় তাকে মারার জন্য। গ্রে তখন খুব সহজে তার মাথা নিচু করে সে অ্যাটাককে ডজ করে ফেলে। আমরা দেখতে পারি গ্রে তখন নিচে গিয়ে মোটুর প্যান্ট ধরে টান দেয়, যার কারণে মোটুকে সে নিচে ফেলে দেয়। গ্রে তখন একটা অনেক লম্বা জাম্প দিয়ে মোটুর বুকের উপর দাঁড়িয়ে পড়ে এবং তার বাম পা দিয়ে মোটুর থোতার উপর দিয়ে একটা কিক। লাল টুপিওয়ালা তখন বলে, ইউ বাস্টার্ড, তোকে তো আমি। সে গ্রেকে মারতে আসলো। গ্রে তখন নিচ থেকে বালি নিয়ে তার চোখের দিকে ছুঁড়ে মারে। লাল টুপিওয়ালা তখন অনেক চিৎকার করে, আমার চোখ। গ্রে তখন ঘুরে গিয়ে তার সেলফোন দিয়ে লাল টুপিওয়ালার ডান চোখে অনেক জোরে আঘাত করে। এই আঘাতের কারণে লাল টুপিওয়ালা ছেলের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে। এই সব কিছু দেখে কল্টন অনেক ঘাবড়ে যায় এবং সে দেওয়ালের কাছে গিয়ে তার পিঠ ঠেকিয়ে দেয়। কল্টন তখন বলে, কে এই ছেলেটা, এমন কোনো রহস্য তো আছে এর মধ্যে। গ্রে তখন কল্টনকে বলে, হয়তো তোমার মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম, যদি আবারও কোনো সিন ক্রিয়েট করো আমি তোমার 2 চোখ উপড়ে নেব। এরপর গ্রে তার প্যান্ট থেকে বেল্ট বের করে ফেলে। কল্টন তখন অনেক ঘাবড়ে যায় এবং সে বলে, বেল্ট দিয়ে তুমি কি করবে? গ্রে তখন বেল্টের সামনের অংশ দিয়ে কল্টনের মাথায় অনেক জোরে আঘাত করে, যার ফলে কল্টনের মাথা থেকে রক্ত বের হচ্ছিল। গ্রে তখন বলে, তুই একটা কমজোর, উইক, আমি তোর উপর দয়া করেছিলাম কিন্তু তুই কি করলি আমার সাথে। এরপর গ্রে সেখান থেকে চলে যেতে সে বলছে যে আমি আর এইসব খেলতে চাই না। লাল টুপিওয়ালা তখন বলে, গাইস এভাবে কান্না করুন না হলে তো আমাদের ইজ্জতের ফালুটা বেঁচে যাবে। এরপর আমাদেরকে দেখানো হয় সেখানে জেরেড আসে এবং সে এসে বলে, আমি জানতাম কল্টন চে হারার পর সে কিছু না কিছু একটা বদমাইশি করবে, সেজন্য আমি তার পিছু করেছি। এরপর সে গ্রে ইয়নের নাম নিয়ে মুশকি একটা হাসি দিয়ে ফেলে। সিন শিফট হয়ে যায়। আমাদেরকে বলা হয় এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, কেউ বলছে হয়তো এটা গুজব, কেউ বলছে হয়তো এটা সত্যি। এরপর ক্লাসের সিন দেখানো হয়। গ্রে সেখানে আসে এবং ক্লাসের ভিতরে থাকা স্টুডেন্টরা বলছে, তাহলে এই কি সেই ছেলেটা যে কিনা কল্টন এবং তার দলবলকে মেরেছে? তারা এইভাবে বলা বলি করছিল। চশমাওয়ালা ছেলেটা যার নাম ইউজিন গিল্ড, সে বলে, আমি একে বাচ্চা ভেবেছিলাম কিন্তু এ তো অনেক ডেঞ্জারাস, অনেক ভয়ঙ্কর একজন ছেলে। ইউজিন আরও বলে, গতকাল যখন আমি ওকে আন্ডার এস্টিমেট করে কথা বলছিলাম, কল্টন তখন বলেছিল, দেখো তুমি আর আমি উইক ছেলে, আমরা দুজনে একরকম, তাই তুমি কল্টনের চোখের দিকে তাকাবে না, না হলে ও তোমাকে মেরে ফেলবে। তখন গ্রে বলে, আচ্ছা ঠিক আছে।
পরবর্তীতে ক্লাসের মধ্যে একজন মাস্ক পরা ছেলের এন্ট্রি হয়। আমাদেরকে এর সম্পর্কে বলা হয় এর নাম হলো ক্লিপস। ক্লিপ তখন এসে বলে, বাস্টার্ডেরা কি হচ্ছে ক্লাসের মধ্যে? অর্থাৎ সে সবকিছু গ্রে দিকে তাকিয়ে বলছিল। তখন ক্লিপ পাশে থাকা চেয়ারটা নিয়ে সেখানে বসে পড়ে এবং সে বলে, এই ইউ। গ্রে তখন বলে, হোয়াট? ক্লিপ তখন বলে, এটা কি সত্যি তুই কল্টনকে মেরেছিস? শুধু তাই নয়, তুই তার দলবলকেও মেরেছিস। ক্লিপের মুখ থেকে এই কথা শুনে ইউজিন তখন বলে, কি তার মানে এই কল্টনের দলবলকে মেরে এসেছে? তার মানে এটা কোনো গুজব ছিল না, এটা সত্যি। ক্লিপ তখন আরো বলে, দেখ তুই কল্টনকে মেরেছিস তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুই যে দুজনকে মেরেছিস সে দুজনের মধ্যে একজন আমার দুধ সম্পর্কের ভাই। তাই তুই তার কাছে যাবি এবং গিয়ে তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবি। আর তুই জানিস আমি কে? গ্রে তখন ক্লিপকে বলে, এমন কোনো কারণ নেই যে আমি তাদের কাছে মাপ চাইবো। এই কথা শুনে ক্লিপ তখন অনেক রেগে যায় এবং সে অনেক রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে থাকে। গ্রে তখন বলে, এ চান্দির পুত, তোর এই ফালতু আইডিয়া আমার পছন্দ হয়নি, আর তুই কে সেটা আমার জানার কোনো দরকার নেই। এরপর আমরা ক্লিপের সাথে একজনকে হাসতে দেখি। এই হলো ব্যান পার্ক। ব্যান তখন বলে, হোয়াট দ্য ফাক, তুই অন্য ক্লাস থেকে এই ক্লাসে এসেছিস তোর দাদাগিরি দেখাতে? এই কথা বলে ব্যান পার্ক ক্লিপের কাঁধের উপর অনেক প্রেশার ডালে। ব্যান তখন আরো বলে, দেখ ক্লিপ, এটা তোর ক্লাসরুম না, তুই এক্ষুনি তোর ক্লাসরুমে চলে যা যদি তোর ভালো চাস তো। আরে তোরা দুজন চামচা, তোরা দুজনও এখান থেকে চলে যা। ওই দুজন চামচা এটা শুনে বলে যে কি আমরা? এরপর ব্যান সিরিয়াস হয়ে বলে, জলদি যা এখান থেকে। এরপর তারা দুজন ভয় পেয়ে বলে, আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি। এবং অন্য চামচাটা বলে, এ তো সাইকো ব্যান পার্ক। গ্রে তখন বলে, এই ফালতু লোকগুলো এখানে ঠিক কি করছে? ব্যান পার্ক তখন বলে, গ্রে আসলে আমাদেরকে মাফ করে দাও, আমরা শুধু শুধু তোমাদেরকে এখানে ডিস্টার্ব করছি, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। ব্যান পার্ক তখন ক্লিপের কলার ধরে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং বলে যে বাচ্চারা ভালোভাবে ক্লাস করো সবাই। ইউজিন তখন বলে, ব্যান পার্ক ওর কাছে মাপ চেয়েছে, ওয়াও এটা তো সত্যি দারুণ একটা কথা। ইউজিন তখন আরো বলে, আমি কত লাকি, আমি ওর পাশে বসে আছি, হয়তো আমি তার বন্ধু হতে পারবো। ওহ আমার এই স্কুল লাইফটা অনেক ভালো কাটবে আমার মনে হচ্ছে, হাউ লাকি আই এম। সিন শিফট হয়, আমাদেরকে ক্লিপকে দেখানো হয় সে একটি জায়গায় বসে আছে এবং সে বলে, ওই ইডিয়ট ব্যান ওদের সামনে আমাকে এইভাবে অপমান করেছে, আমাকে ওদের সামনে গাধা বানিয়েছে। শুধু তাই নয়, ও একটু স্ট্রং দেখে আমার কাঁধে এমন জোরে চাপ দিয়েছে যে আমার কাঁধ এখনো ব্যথা করছে অনেক, এবার আমি এর প্রতিশোধ নিব। ক্লিপ তখন তার হাতে থাকা সেলফোনটা বাহির করে এবং সে সেলফোনের মধ্যে কাউকে কল দেওয়ার জন্য সে লিস্ট খুঁজতে থাকে। লিস্টে সে প্রথমে ডোনাল্ডের নাম্বারটা পেয়ে যায়। তখন সে বলে, আমি কি ওকে কল করব নাকি করব না? এরপর সে বলে, একে পাস করে দিই, একে কল করব না। এরপর হঠাৎ করে সে বলে যে হ্যাঁ পেয়ে গিয়েছি, অবশেষে একই কল করব আমি। এরপরে আমাদেরকে ফোন লিস্টে দেখানো হয় সে আর কেউ নয়, সে হলো জিমি পাই, ইয়ো রকস্টার। তখন সে জিমিকে ফোন দেয় এবং সে বলে, চান্দির ফোর জলদি করে ফোনটা ধর। সিন শিফট হয়ে আমাদেরকে জিমির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন ছেলে পুশ আপ করছিল। জিমি বলছিল, এইভাবে আর কতক্ষণ করবে তোমরা, ভালোভাবে পুশ আপ করো, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। তখন সে তার ফোন দেখে তাকিয়ে বলে যে, আরে এই গাদার ফুলা আমাকে কেন ফোন দিয়েছে, কি চায় আবার? তখন আমাদেরকে দেখানো হয় যে ছেলেটা পুশ আপ করছিল তার হাতের উপর দাঁড়িয়ে ছিল জিমি। জিমি তখন বলে, কিরে গাদার ফুলা কেন ফোন করলি বল? এবং জিমির হাতে যে সিগারেটটা ছিল সে সিগারেটের দোয়া সে ছেলের মাথার উপর ঢেলে দেয়, যার কারণে ছেলেটা বলে, অনেক যন্ত্রণা। ক্লিপ তখন বলে, ব্যান পার্ক সে বলেছে এই জিমি হারামজাদাকে যেখানেই পাবো সেখানেই তাকে ঘাড়াবো ধরে। এই কথা শুনে জিমি অনেক রাগ উঠে যায় আর সে বলছে, কি সব ফালতু কথা বলছি, সে আমাকে গাড়াবে। এটা শুরুতে আমাদেরকে ক্লিপকে দেখানো হয়। ক্লিপ বলছে, কিরে ভাই তুই কি এখন তাদেরকে মারবি না কি মারবি না বলতো? জিমি তখন বলে, আমি অলরেডি তাকে মারার জন্য প্ল্যান করছি। ক্লিপ তখন মনে মনে বলে, এই বোকার বাচ্চা আমার কথাগুলো বিশ্বাস করে নিল, একে বোকা বানানো কত সহজ। অপর পাশে জিমি ভাই বলছে যে ব্যান পার্ক সে আমাকে গাড়বে তাই না, এবার আমি তাকে দেখাবো কে কাকে গাড়ায়। জিমি ভাই এই কথাটা বলেই ফোনটা কেটে দেয়। ফ্লিপ তখন অনেক জোরে হাসতে থাকে। ক্লিপ তখন বলে, সত্যি জিমির চেহারাটাও যেমন গাদা তার মাথাটাও তেমনই গাদা, তার একদম বুদ্ধি নেই বলতেই চলে, সে খুব সহজে আমার কথা বিশ্বাস করে নিল। জিমি ভাই তখন বলে, সবাই তৈরি হয়ে যাও, ওই সাইকো ব্যান পার্ককে আসল মজা দেখাতে হবে, আমার সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি সেটা তাকে বোঝাতে হবে। জিমি ভাই এবং ব্যান পার্কের অতীতের একটা সিন দেখানো হয় যেখানে জিমি ভাই এবং ব্যান পার্ক দুজনের সাথে খুব ভালো টক্করে মারামারি করছিল। তখনই সেখানে একজন আসে এবং বলে, আর কত মারামারি করবি তোরা, এবার তো থেমে যা। তখন জিমি ভাই বলে যে, ডোনাল্ড, আর আমাদেরকে এখানে ডোনাল্ডের চেহারা দেখানো হয় না,
সিন আবার শিফট হয়ে যায়। জিমির ভাইয়ের কাছে চলে আসে। জিমি ভাই এসব কিছু ভেবে অনেক রাগান্বিত হয়ে তার সামনে থাকা একজন ছেলেকে অনেক জোরে লাথি মারে এবং বলে, চলে যাও এখান থেকে লুজার। এরপর তারা দুজন ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিমি তখন জ্যাককে ডাক দেয় আর আমাদেরকে দেখানো হয় জ্যাক যে হলো তাদের টিমের 2 নাম্বার ক্যাপ্টেন। জিমি ভাই তখন বলে, জ্যাক জলদি যাও, ব্যান পার্কে আমার কাছে নিয়ে আসো, তাকে মাটিতে ঘষতে ঘষতে নিয়ে আসো যেন সে অনেক ব্যথা পায় এবং সে বুঝতে পারে আমি কে। ব্যান আমাকে গাড়াতে চেয়েছিল, এবার আমি তাকে গাড়াবো, যাও। জ্যাকের পাশে থাকা ছেলেটি বলে, ব্যান পার্কে দরিয়ানা এত সহজ নাকি? যদি এত সহজই হতো তাহলে আপনি নিজে কেন যাচ্ছেন না, জ্যাককে কেন পাঠাচ্ছেন? এই কথাগুলো সে তার মনে মনে বলছিল। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ইউজিন স্কুল দেখানো হয়। স্কুলের ভিতরে চশমাওয়ালা ছেলেটি বলে, এই ছেলেটাকে যেমন দেখতে একদম তেমন না। তাছাড়া এই ছেলেটা কি সত্যি পড়ালেখা করছে এখন? কি বা পড়ছে সে? এর শরীরে কিচ্ছু নেই, শুধু হাড্ডি ছাড়া। তারপরও সে কীভাবে এত ভালো ফাইট করে আমি বুঝতে পারছি না। তাছাড়া ওর যে আইব্রো, এটা অনেক লম্বা, ওকে দেখতে মেয়ের মতো লাগে। জানি না কেন এমন দেখা যায়, কিন্তু তারপরও যখন আমি চিন্তা করি তার সেই ফাইটের কথা, আমার পুরো শরীর একদম কেঁপে ওঠে। এই সব কিছু ভেবে সে একদম অদ্ভুত নজরে তাকায় গ্রের দিকে। গ্রে তখন বলে, এই কি হয়েছে, কিছু বলবে আমাকে? গ্রে ইয়নের এই কথাটা শুনতেই সে ভয়ে একদম ঘাবড়ে যায়। তখন বলে, আসলে না, মানে আমি বলতে চাইছি যে আমাদের এখানে একটা পাস আছে, সেখানে তুমি যেও না। সেখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে, যেখানে অনেক গুন্ডারা রয়েছে, তারা সেখানে অনেক স্টুডেন্টকে মেরে ফেলে। তো তুমি সেখানে যেও না, সেখানে অনেক ভয়ঙ্কর জায়গা। আপনি বুঝতে পেরেছো তুমি? তাদের পিছনে যে স্টুডেন্টগুলো ছিল তাদের এই কথাবার্তা দেখে অনেক রেগে যায় এবং তারা বলে, এই লুজারকে দেখলে কেন জানি না আমার এত রাগ হয়। সেখানে থাকা 4 জন স্টুডেন্টই গ্রে সম্পর্কে বাজে বাজে কথা বলছিল। গ্রে ইয়ন তখন বেঞ্চ থেকে উঠে পড়ে। এরপর ইউজিন সে বলে যে, তুমি কোথায় যাবে? গ্রে তখন বলে, কেন, আমি বাথরুমে যাব। ইউজিন গিল তখন বলে, ভাই একটু সাবধানে যেও, বাথরুমেও কিন্তু অনেক বিপদ আছে। পার্সোনালি আমার তো মনে হচ্ছে এই স্কুলে আসার পর হয়তো আর বাথরুমে যায় না, আটকিয়ে রাখে। এরপর আমাদেরকে বাথরুমের সিন দেখানো হয়। সেখানে 2টা স্টুডেন্ট কিছু কথা বলছিল আর তারা কিছু কাজ করছিল, বুঝতে পারছেন। নেক্সট সিনে গ্রে ইয়ন সে তার কাজ সেরে হাত ধুতে আসে। তখন তাকে ধাক্কা দিয়ে সেখানে একটা স্টুডেন্ট সে বলে যে, তোদের মতো লুজারকে দেখলে আমার কেন জানি না রাগ হয়, তোদেরকে মারতে ইচ্ছে করে, যা সর এখান থেকে। গ্রে ইয়নকে সরিয়ে সে নিজের হাত ধুচ্ছে। তখন গ্রে ইয়ন মনে মনে বলছে যে, একে আমি এখনই একটা কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু আমি আর এই কিছুতে জড়াতে চাই না। হট, এর সাথে কথা বলাই বেকার। এরপর গ্রে ইয়ন সেখান থেকে বের হয়ে চলে এবং আমাদেরকে গ্রে ইয়নের অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে একজন বসেছিল এবং গ্রে ইয়ন বলছে যে, স্টিফেন তুমি ঠিক আছো? স্টিফেন তখন বলে যে, হ্যাঁ আমি ঠিক আছি। গ্রে ইয়নকে দেখানো হয়, সে অনেক রেগে যায়, সে বলে। সিন আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। গ্রে ইয়ন সে ক্লাসরুমে চলে আসে। তখন সে চশমাওয়ালা ছেলের ঘাড়ের দিকে তাকায় এবং সে বলে যে, তার ঘাড়ে আঘাতটা কিসের? আমি একটু বাইরে কি গিয়েছি, এর মধ্যে এত কিছু হয়ে গেল কিভাবে? কিছু না কিছু তো একটা হয়েছে ওর সাথে। ইউজিন গিল সে অনেক ঘাবড়ে গিয়েছিল এবং সে বলে যে, আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি, আমি আর এসব বলতে চাই না। তারপর আমাদেরকে সেই সিন দেখানো হয় যখন গ্রে ইয়ন বাথরুমে চলে যায়, যে তার সাথে ঠিক কি হয়েছে। ইউজিন গিল সে মনে মনে ভাবছে যে, আমি গ্রের সাথে খুব ভালো মিশে গিয়েছি, এখন হয়তো সে আমার খুব ভালো বন্ধু কিংবা তার চেয়েও বেশি কিছু হয়ে গিয়েছে। সে এটা মনে মনে ভাবছিল, তখনই তার গাড়ির পিছনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে। পিছনে থেকে সেই স্টুডেন্টটা বলে, ইউ বাস্টার্ড, তোদের কথার কারণে আমার খুব রাগ হচ্ছে, তোরা এত মিনিবিলি কথা বলিস, এত ঘুটো করিস, আমার খুব রাগ হচ্ছে। এরপর থেকে যদি আর একবারও তোদের কথা শুনি তোদেরকে মেরে ফেলবো। তখন ইউজিন গিল, আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। এরপর সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। তখন ইউজিন গিল বেঞ্চের উপর মাথা রেখে সে ভাবছে যে, আমি একটা লুজার, আমি তো আর গ্রের মতো না, তাই আমি বেশি বলতে পারবো না, আর কোনোদিনও আমি আর এইসব কিছু বলবো না। এরপর সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ব্যান পার্ক এবং অ্যালেক্সকে দেখানো হয়। ব্যান পার্ক তখন বলে, ইয়ো ব্রো, চল আমরা সেই পাশের এখানে যাই, সেখানে অনেক গেম আছে, আমরা গেম খেলতে পারবো। শুধু তাই নয়, আমি আরো শুনেছি যে সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়েও আছে, চল যাই, মজা হবে। অ্যালেক্স তখন বলে, ঠিক আছে আমি যাব, সমস্যা নেই, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না, তুই তোর টাকা দিবি। ব্যান পার্ক তখন বলে, ইয়ো ব্রো, ডোন্ট ওয়ারি, আমি আছি তো, তোর ভাই তোর সাথে আছে তো। তখন ক্লিফকে দেখানো হয়, সে জেনে গিয়েছে যে তারা সে পাশের দিকে যাবে, তাই সে তার সেলফোন বের করে জ্যাককে টেক্সট করে বলে দেয় যে তারা সেই পাশের এখানে যাচ্ছে।
ক্লিপ তখন বলে আমি এখন বাসায় যাব আর পপকর্ন খাবো, শুয়ে যাব, এনজয় করব, তারা আমার কাজ করে দিবে। তারা কতটা গাদা, হাউ লাকি আই এম। জ্যাক তখন তার দলবলকে বলে সকলে চলো ওই পাশের এখানে গিয়ে ওদেরকে আক্রমণ করতে হবে। নেক্সট সিনে ব্যান পার্ক অ্যালেক্সকে বলে, অ্যালেক্স তুই কি জানিস আমরা আর যাই করি না কেন কিন্তু আমরা কখনো আমাদের ইংলিশ ক্লাস কখনোই মিস করিনি। এটা শুনে অ্যালেক্স বলে যে সত্যি সত্যি কি আমরা কখনো ইংলিশ ক্লাস মিস করিনি? যেটা শুনে ব্যান পার্কের মুখ ঠিক এরকম হয়ে গিয়েছে। এরপর হঠাৎ করে অ্যালেক্স বাচ্চাদের মতো এই চলো ওইদিকে যাবো আমরা, চলো। আমাদেরকে দেখানো হয় তারা সেই পাসের ভিতরে চলে আসে এবং অ্যালেক্স ব্যান পার্ক তারা গেম খেলার জন্য সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল। ব্যান পার্ক তখন বলে বাই বাই আমরা খুব ভয় করছি, যদি এখানে কোনো ভূত থাকে তো। অ্যালেক্স তখন বলে কোনো ভূত নেই এখানে, আমি আছি তো। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে স্কুলের ভিতরে সিন দেখানো হয় যেখানে একটা ছেলে গ্রে ইয়নের দিকে তাকিয়েছিল। গ্রে ইয়নও সেই ছেলেটার দিকে তাকিয়েছিল। সেই স্টুডেন্টটা গ্রে দিকে এমনভাবে তাকিয়েছিল যে তাকে পুরোই খেয়ে ফেলবে। গ্রে ইয়ন তখন বলে আমি বুঝতে পারছি ওরা আমার দিকে তাকিয়ে আছে, ওরা দেখতে চাইছে যে আমি সত্যি একটা উইক ছেলে নাকি একটা শক্তিশালী ছেলে। গ্রে তখন সেই ছেলেটাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে ছেলেটা বলে এদের মতো একটা উইক বাস্টারদেরকে দেখলে আমার খুব রাগ উঠে যায়, আমার রাগের কারণে আমি ওদেরকে মারতে ইচ্ছা করে, কেননা জানি না কল্টন জয়ী ওর কাছে হেরে গিয়েছে, কি জানি ওর মতো একটা উইক ছেলের সাথে হেরে গিয়েছে। তখনই ক্লাসের ঘন্টা বেজে যায়, সকল স্টুডেন্টরা ক্লাসের ভিতরে আসে এবং ইউজিন গিলকে যে ছেলেটা মেরেছিল সে ক্লাসের ভিতরে এসে তার মুখ থেকে থুতু বের করে গ্রের প্যান্টের ভিতরে ফেলে দেয়, যার কারণে গ্রে অনেক রেগে যায় এবং গ্রে পাশে তাকাচ্ছে চশমিশটা বলে এইবার তো এই ছেলেটা গিয়েছে। তখন সেই স্টুডেন্ট বলে আই এম সরি, আসলে আমি না ফ্লোরে ফেলতে চেয়েছিলাম কিন্তু ভুল করে তোমার প্যান্টে চলে গিয়েছে, আমাকে মাফ করে দিও। গ্রে তখন অনেক রাগান্বিতভাবে সেই স্টুডেন্টের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ক্লাসের মধ্যে টিচার চলে আসে এবং টিচার বলে তোমরা কি ঘন্টা শুনতে পাওনি, যাও যে যার সিটে গিয়ে বসো জলদি করে। গ্রে তখন বলে আর কত আমাকে নিজেকে ওদের সামনে প্রমাণ করতে হবে যে আমি একটা উইক ছেলে, আর কত আমাকে ওদেরকে এটা দেখাতে হবে, কি করতে হবে এটা বলেই গ্রে অনেক রাগান্বিত হয়ে যায়, তার দাঁত পিষতে থাকে। এপিসোডের শুরুতে আমাদেরকে জ্যাককে দেখানো হয় যারা বাইক দিয়ে জলদি করে যাচ্ছে এবং জ্যাক তখন মনে মনে বলছে যে ব্যান পার্ক আমি আসছি আমি। সিন শিফট হয়ে আমাদের স্কুলের ভিতরে সিন দেখানো হয়, ইউজিন গিন মনে মনে বলছে যে যখন কল্টন জয় ছিল তখন ক্লাসের প্রত্যেকেই চুপচাপ ছিল, কারণ তখন কল্টন জয় দাদাগিরি করতো, গুন্ডাগিরি করতো, আর যখন সে নেই এখন সবাই স্বাধীন হয়ে গেছে, এখন সবাই যার যার মত দাদাগিরি গুন্ডাগিরি করতে থাকে। এরপর সে গ্রে ইয়নের দিকে তাকায় এবং সে খুব ভয় পেয়ে যায়। গ্রে ইয়নকে দেখানো হয় সে অনেক রেগে ছিল এবং সে বলছে যে আর কি করব, কিভাবে প্রমাণ করব যে আমি অনেক উইক, কিভাবে আমি আর কি করতে পারি। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ব্যান পার্ক এবং অ্যালেক্সকে দেখানো হয় তারা পাশের ভিতরে গেমিং সেন্টারে চলে আসে এবং তারা এসে দেখে যে এখানে কেউ নেই এবং তারা দুজন একসাথে বলে ড্যাম ইট, এখানে কেউই নেই। ঠিক তখনই দরজাগুলো একটা সুন্দরী মেয়ে এসে বলে তোমরা কি কিছু মিস করেছো নাকি? ওহো। এটা দেখেই আমাদেরকে দেখানো হয় ব্যান পার্ক এবং অ্যালেক্সের চেহারা পরে লজ্জাতে লাল হয়ে যায়। মেয়েটা তখন বলে এইখানে কেউ নেই কারণ আমাদের মালিক আজকে বলেছে জলদি করে সব বন্ধ করে দিতে, তাই এখানে কেউ নেই। তো তোমাদেরকে কিছু লাগবে বলো আমাকে। তখন ব্যান পার্ক অনেক স্টাইল নিয়ে বলে যে হে লেডি আমাকে চা দাও এক্ষুনি। তার পাশে তাকে অ্যালেক্স, সেও বলে যে এই আমাকেও দিও। সুন্দরী মেয়েটা তখন তার চুল নাড়া দিয়ে বলে যে ও তোমরা তো এখানে 2 জন আছো, তাহলে 2 কাপ চা লাগবে, ঠিক আছে আমি চা নিয়ে আসি। তখন সে চলে যায় চা নিতে। ব্যান পার্ক তখন অ্যালেক্সকে বলে হে ভাই এটা তো পুরো জ্যাকফুট হয়ে গেছে। অ্যালেক্স তখন বলে ভাই এ তো খুবই গর্জিয়াস দেখতে। সুন্দরী মেয়েটা তখন চা নিয়ে আসে এবং তখন বলে এই নিন আপনাদের চা। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে জ্যাককে দেখানো হয়। জ্যাক তখন বলে হে তোমরা কিভাবে বাইক চালাচ্ছ, জলদি করে বাইক চালাও, আমাদেরকে ওই স্থানে পৌঁছাতে হবে জলদি। পরবর্তীতে তারা সেই স্থানে চলে আসে এবং মোটু বলে যে কি ব্যাপার আমরা কি জলদি চলে এসেছি নাকি, কারণ ওরা তো এখনো আসেনি। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ইউজিন স্কুল দেখানো হয়, আমাদেরকে একটা গড়ি দেখানো হয় এবং বলা হয় যে এখন ছুটি হয়ে গিয়েছে। গ্রে তখন পিছনের দিকে তাকায় এবং আমাদেরকে দেখানো হয় সেখানে দুজন স্টুডেন্ট যারা গ্রের সাথে পাঙ্গা নিয়েছিল। এরপর হলুদ চুলওয়ালা সে বলে যে ভাই জলদি চল, আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে, চল। তাদেরকে এভাবে যেতে হয়ে দেখে গ্রে তখন বলে খুব জলদি। এরপর আমাদেরকে স্কুলের বাইরের সিন দেখানো হয়। স্কুল ছুটির সময় সকল স্টুডেন্ট বাইরে চলে আসে এবং গ্রে ইয়ন তার হাতে একটা বুক নিয়ে সে হাঁটছিল। এরপর হঠাৎ করে তার মাথায় একটা কথা মনে এসে যায়, ইউজিনের কথা। সে বলেছিল যে আমাদের এখানে একটা পাস আছে যেখানে অনেক ভয়ঙ্কর, সেখানে অনেক স্টুডেন্ট মারা গেছে, একজনকে তো মেরে ঝুলিয়ে রেখেছিল, তুমি সেখানে যেও না, সেখানে অনেক ভয়ঙ্কর। গ্রে ইয়ন তখন সে পাসের ভিতরে যায় দেখার জন্য যে সেখানে ঠিক কি আছে এবং সে সেই পাসের ভিতরে দেখে যে এখানে কিছু লোক
লোক বসে সিগারেট খাচ্ছে। তখন গ্রে ইয়ন বলে যে আমি তো এতগুলো লোকের সাথে পারবো না, তাছাড়া এখানে কতজন আছে? 1 2 3 4 5, এখানে 5 জন লোক আছে। গ্রে ইয়ন তখন বলে যে না, আমি এই ঝামেলায় জড়াতে চাই না, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তখন সে যেতেই চাইছিল, এরপর সেখানে থাকা মোটু সে দেখে বলে, সে বলে যে হে ইউ। মোটু তখন বলে হে ইউ, তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়, ইউজিন স্কুলে হারামজাদা, জলদি করে এদিকে আয়। মোটুর এই কথা শুনে গ্রে ইয়ন তখন বলে যে আমি ঠিক বুঝতে পারলাম না, এর মানে কি ওরা আমার সাথে ফাইট করতে চায় নাকি? মোটু তখন হেসে হেসে বলে ইউজিন স্কুল যেমন একটা হারামজাদা, ওদের স্টুডেন্টগুলো দেখতে অনেক হারামজাদা। মোটু তখন সেখান থেকে গ্রে ইয়নের কলার ধরে সেখান থেকে টেনে টেনে নিয়ে আসে। গ্রে ইয়ন তখন মনে মনে বলে আমার কি এদের 5 জনকে মারতে হবে নাকি? তাছাড়া আমি তো কোনো সময় 5 জনকে মারিনি, তাছাড়া আমাকে ওদের আসল জায়গা দেখাতে হবে। মোটু তখন মনে মনে বলে একটা হারামজাদাকে পেয়ে গিয়েছি, এখন একে দিয়ে আমি খুব ভালোভাবে খেলতে পারবো। এরপর মোটু গ্রে ইয়নের মাথা নিয়ে পিছনে থাকা দেওয়ালে ধীরে ধীরে আঘাত করতে থাকে। তখন গ্রে ইয়ন ভাবতে থাকে যে আমি অলরেডি 3 জনকে মেরেছি, হারিয়েছি, তাহলে এদেরকেও কি এখন মারবো নাকি? আমি কি এটা করব নাকি করব না? তখনই গ্রে ইয়নের রাগ উঠে যায়। সে বলে যে হয়তো আমি ব্যথা পাচ্ছি না, কিন্তু আমার খুব রাগ হচ্ছে। গ্রে ইয়ন তখন তার পকেটে থাকা একটা পেন বার করে এবং মোটুর হাত ধরে দেওয়ালে নিয়ে মোটুর হাতের উপর সেই পেনটা ঢুকিয়ে দেয় এবং মোটু তখন একটা অনেক জোরে চিৎকার করে। তখন তাদের টিমের মধ্যে একজন বলে যে হেই তুই এটা কি করছিস? আমাদেরকে দেখানো হয় গ্রে ইয়ন তার পাশে থাকা একটা ইট তুলে সেই মোটুর উপরে মাথার উপরে একটা আঘাত করে এবং মোটুর মাথা থেকে তখন অনেক জোরে রক্ত পড়তে থাকে। গ্রে ইয়ন তখন মোটুর মাথার চুলে ধরে বলে যে এই বাস্টার্ড, তোরা কেন দুর্বল স্টুডেন্টকে এভাবে পরেশান করিস, বল আমাকে। এরপর আমাদেরকে গেমিং সেন্টার দেখানো হয়, যেখানে ভ্যান পার্ক সে আওয়াজটা শুনে ফেলে। ভ্যান পার্ক তখন বলে এই আওয়াজটা কিসের, বাহিরে কি হচ্ছে? তখন অ্যালেক্স এবং ভ্যান পার্ক জানালার বাহিরে দেখতে থাকে যে সেখানে গ্রে ইয়ন একজন মোটুকে খুব ভালোভাবে পিটাচ্ছে। তখন অ্যালেক্স অনেক ঘাবড়ে যায়, সে বলে যে আরে এটা জ্যাক না? ভ্যান পার্ক তখন বলে যে হ্যাঁ এটা তো জ্যাক, তার মানে এখানে জিমিও থাকতে পারে। ভ্যান পার্ক তখন বলে দেখ ওই ছেলেটা কত সাহসী, ঠিক তোর মতো। ভ্যান পার্ক তখন বলে অনেকদিন ধরে আমি ফাইট করি না, আজ মজা হবে, অ্যালেক্স চলে আয়। অ্যালেক্স তখন গ্রে ইয়নকে দেখে বলে আরে এটা তো ওই চিকন ছেলেটাই, তাছাড়া ওর কোমরটাও দেখো কত চিকন, একদম মেয়েদের মতো। অ্যালেক্স তখন বলে ব্যান আমি আসছি। তখন সেখান থেকে মেয়েটা বলে আরে তোমরা কোথায় যাচ্ছ, আমার বিলটা তো দিয়ে যাও। বাহিরের সিন দেখানো হয়, সেখানে একটা লাল কোটওয়ালা ছেলে, সে বলে যে এই বাস্টার্ড তুই এটা কি করছিস? কিন্তু গ্রে ইয়ন তার কোনো কথাই কানে নেয় না। এরপর সেই লাল কোটওয়ালা ছেলেটা রেগে গিয়ে গ্রে ইয়নের দিকে আসতে থাকে একটা পাঞ্চ মারার জন্য। গ্রে ইয়ন তখন মনে মনে বলছে আমি 5 জনকে হারাতে পারবো না, কিন্তু আমি যদি একবার চিন্তা করি যে আমি হারাতে পারবো, তাহলে হ্যাঁ আমি অবশ্যই হারাতে পারবো। এরপর আমাদেরকে সেই ছেলেটা দেখানো হয়, সে পাঞ্চ রেডি করছে তাকে মারার জন্য। হঠাৎ করেই সেই ছেলেটাকে কেউ একজন লাথি মেরে বসে। গ্রে ইয়ন এটা দেখে তার পাশের দিকে তাকায় এবং আমাদেরকে দেখানো হয় সে আর কেউ নয়, সে হলো জেরেড। অপর পাশে একজন ছেলে বলে এই বাস্টার্ড তুই কে রে, তুই কোথা থেকে এসেছিস? তখন জ্যাকের পাশে থাকা একজন বলে ডো ইয়েলি মিডল স্কুল, এর নাম জেরিড, এ অনেক খতরনাক একজন ছেলে। জেরেড তখন বলে হাই, তুমি তাহলে সেই গ্রে ইয়ন তাই না? গ্রে ইয়ন তখন বলে ইয়েস। জেরেড তখন বলে তুমি তো 5ম শ্রেণীর ছাত্র ইউজিন স্কুলের তাই না? এটা শুনে গ্রে অনেক চমকে যায় যে সে আমার সম্পর্কে কিভাবে এত কিছু জানে। অপর পাশে জ্যাক বলে এই ফালতু লোক, তুই এখানে এসেছিস, তোর কি মনে হয় তোরা 2 জন আমাদের 5 জনের সাথে পেরে উঠবি? এরপরে আমরা একটা হাসির শব্দ শুনতে পাই। হাসির শব্দটা শুনে গ্রে ইয়ন বলে যে আবার, অর্থাৎ আমরা দেখতে পাই সে আর কেউ নয়, সেখানে ভ্যান পার্ক চলে এসেছে। ভ্যান পার্কে দেখে অ্যালেক্স বলে ভ্যান পার্ক হারামজাদা। ভ্যান পার্ক তখন বলে ইয়ো জাগানাকা, মনে হচ্ছে তোরা আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেছিস তাই না? তখন সে বলে যে কিন্তু তুই এটা পারবি না, আমি এখন একা নই, কারণ এখন আমার সাথে আমার টিম রয়েছে। অর্থাৎ এখানে আমাদেরকে দেখানো হয় এরা 4 জন যারা এখন একটা টিম হয়ে গিয়েছে। এপিসোডের শুরুতে গ্রে ইয়ন বলে টিম, এর মানে আমরা তো একটা ছোট বাচ্চাদের টিম। সে তার মনে মনে আরও বলে সময় তখন ছিল যখন আমি একা একা ছিলাম, একা একা লড়াই করতাম, কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমার সাথে অনেকেই আছে, হয়তো আমিও এখন এদের মতো হয়ে যাব, তাহলে চলো লড়াই করা যাক। জ্যাক তখন বলে ইউ বাস্টার্ড ভ্যান পার্ক, আমরা আজ এইখানে শুধুমাত্র তোর জন্য। ভ্যান পার্ক তখন বলে ইয়া শিওর, কিন্তু আমাকে একটা কথা বল, জিমি সে নিজে কেন আসেনি? সেই হারামজাদা কি নিজেকে ডোনাল্ড মনে করছে নাকি অন্য কিছু, নাকি সে আমাকে ভয় পেয়ে গিয়েছে?
জ্যাক তখন অনেক রেগে যায় এবং সে বলে এইসব ফালতু কথা বন্ধ কর। সে আরো বলে, তুই কি চাস তোর অন্য হাতটা খেয়াল রাখতে? ওই ঘটনা ভুলে গিয়েছিস যখন তোর এমন অবস্থা করেছিস যাতে তুই আমার সাথে ফাইট করতে আসলে তোর 100 বার ভাবা লাগে। এতটুকু শুনতেই অ্যালেক্স অনেক জোর চিৎকার করে, "এই!" অ্যালেক্সের আওয়াজ শুনে জ্যাক তখন অ্যালেক্সের দিকে তাকায়। অ্যালেক্স তখন উড়ে এসে একটা পাঞ্চ মারে। এরপর সে বলে, তুই কার হাত ভাঙবি বলেছিস? ব্যান পার্ক তখন বলে, আরে এই পাগলটা তো পাঞ্চ মেরে বসলো, আমি ওদেরকে কথা বলে ভয় দেখাচ্ছিলাম যাতে ওরা এখান থেকে চলে যায়। অ্যালেক্স তখন বলে, হারামজাদা আয়, তুই হাত ভেঙে দেখা। এরপর তার মুখে আরও একটা পাঞ্চ মেরে বসে। দূরে থাকা লাল চুলওয়ালা এবং মোটু তারা অ্যালেক্সকে দেখে বলে যে এ তো অনেক ফাস্ট, কিভাবে এত ফাস্ট সে এখানে চলে এসে তাকে পাঞ্চ মারলো। জ্যাক তখন পাঞ্চ খেতে খেতে ভাবছে, আমি ভেবেছিলাম যে একটা ব্যান্ড পার্কের চেলা, কিন্তু এই দিকে তো খুব ভালোই ফাইট করে। অ্যালেক্স তখন আরও একটা পাঞ্চের জন্য রেডি হয়ে যায় এবং তার উপর একটা পাঞ্চ দিতে যাচ্ছিল। জ্যাক তখন তার পাঞ্চটাকে ব্লক করে তার মুখে একটা পাঞ্চ মেরে বসে। এই পাঞ্চের কারণে অ্যালেক্সের মুখ থেকে রক্ত বের হতে থাকে। ব্যান্ড পার্ক তখন জ্যাককে বলে, এই ইডিয়ট কি করলো এটা? আমরা দেখতে পাই অ্যালেক্স এই পাঞ্চটা খেয়ে অনেক জোরে জোরে হাসতে থাকে। জ্যাক তখন বলে, এই অ্যালেক্স অনেকটা স্ট্রং, কিন্তু আমিও হার মানবো না। এরপর লাল চুলওয়ালা এসে অ্যালেক্সের পিছনে একটা কিক মেরে বসে এবং অ্যালেক্স তখন এই কিক খেয়ে অনেক দূরে চলে যায়। এরপর জ্যাক এসে অ্যালেক্সের দিকে একটা পাঞ্চ মেরে দেয়। অ্যালেক্স সেই পাঞ্চটাকে কোনো মতে আটকিয়ে ফেলে। জ্যাক তখন বলে, এবার মজা বুঝবি যে মার খেলে ঠিক কেমন লাগে, এর যন্ত্রণাটা কি। দূর থেকে ব্যান পার্ক চিৎকার করে বলে, অ্যালেক্স। ব্যান পার্ক তখন পিছন তাকিয়ে বলে, হেই তোমরা, এখানে কোনো নাটক চলছে না, চলো গিয়ে ফাইট করো। জ্যাক তখন অ্যালেক্সকে আরও একটা পাঞ্চ দেওয়ার জন্য রেডি হয়েছিল। তখন জ্যাকের পাঞ্চটাকে কেউ ধরে ফেলে এবং জ্যাক সেই দিকে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, সে হলো ব্যান পার্ক। জ্যাক তখন বলে, ব্যান পার্কের এই ধরাটা প্রচণ্ড স্ট্রং, আমি এটা ফিল করতে পারছি, কিন্তু আজ আমি একে ছাড়বো না। অন্যদিকে জ্যারিডকে দেখানো হয় যে অনেক কুলভাবে পকেটে একটা হাত রেখে একজনকে কিক করছে এবং অন্যজনের কলার ধরে রেখেছে। অপরদিকে জ্যাক ব্যান পার্কের উপরে একটু ভারী হয়ে গিয়েছে। জ্যাক ব্যান পার্কের উপরে লাগাতার পাঞ্চ করে যাচ্ছে। অপরদিকে মোটুকে দেখানো হয়, সে গ্রেয়নকে দেখে বলে যে এই ছেলেটাকে আজ আমি মেরে ফেলবো, কিন্তু সে অনেক ভয় পাচ্ছে। এরপরে সে গ্রেয়নের কাঁধে হাত রাখে। গ্রেয়ন তখন বলে, তুই চাইলে আমার উপর একটা পাঞ্চ দিতে পারতি, কিন্তু তুই আমার কাঁধে হাত রেখে ভুল করলি। তখন তার হাতের কিনি আঙুলটা নিয়ে ভেঙে ফেলে। এরপর মোটু অনেক জোরে চিৎকার করে। গ্রেয়ন এরপর মোটুর চুল ধরে পাশে থাকা দেওয়ালে নিয়ে তার মাথায় জোরে আঘাত করে এবং এই আওয়াজটা এতটাই তীব্র ছিল যে সেখানে থাকা প্রত্যেকেই এটা লক্ষ্য করে। এরপর মোটুকে দেখানো হয় তার অবস্থা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে, সে একদম আধমরা হয়ে গেছে। গ্রেয়ন তখন বলে, আরে তোর অবস্থা তো আর ভালো নেই, তাহলে এই ফাইটটাকে এখন বন্ধ করতে হবে। তাদের এই ফাইটের পর আমাদের গেমিং সেন্টারে দেখানো হয়, যেখানে ব্যান পার্ক বলছিল, তুমি কি ওই ছেলেটাকে দেখেছিলে, কতটা ভয়ঙ্কর লাগছিল। অ্যালেক্স তখন বলে, আমি নিজেকে চেঞ্জ করে দিব, আমি এখন একটি ভালো দিন কাটাতে চাই। জ্যারিড তখন বলে, হে আমাদেরকে এখন রাগারাগি করলে চলবে না, আমরা ইউজিন হাই স্কুল সেই লোকদেরকে হারিয়ে দিয়েছি, সেলিব্রেশন হওয়া দরকার। এরপর জ্যারিড বলে, কিন্তু আমি এখানে কি করছি? ও হ্যাঁ, আমি তো ওর জন্য এখানে এসেছি, অর্থাৎ সেই সুন্দরী মেয়েটার জন্য জ্যারিড এখানে এসেছে। ব্যান পার্ক তখন বলে, গ্রে বলেছিল যে ক্লাসে শেষে সে টিউশন পড়তে যায়, কিন্তু এটা তার উপর একদম ফিট হয় না। এবং সেখানে থাকা জ্যারিড এবং অ্যালেক্স একসাথে বলে, ফিট হয় না মানে? এরপর আমাদেরকে 30 মিনিট আগের সিন দেখানো হয় ফাইটের সময়, অর্থাৎ ফাইট শেষ হওয়ার সময়। ব্যান পার্ক তখন বলে, আরে এই গ্রেয়ন কোথায়? সে চারিদিকে গ্রেয়নকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় যে গ্রেয়ন বলছে যে ফালতু, এখানে থেকে আর কোনো লাভ নেই, তোমরা সবাই আজীব। তখন ব্যান পার্ক বলে, হেই আমাদের সাথে চলো গেমিং সেন্টারে। গ্রেয়ন তখন বলে, তোমরা গিয়ে খেলো, তাছাড়া আমার এই গেমে কোনো ইন্টারেস্ট নেই, আমাকে টিউশন করতে যেতে হবে। ব্যান পার্ক তখন বলে, ও ওকে ঠিক আছে। গ্রেয়নকে এভাবে যেতে দেখে অ্যালেক্স বলে, ছেলেটার অ্যাটিটিউডটা তো দেখো। এরপর আবারও প্রেজেন্ট টাইম চলে আসে। তখন অ্যালেক্স বলে, ব্যান পার্ক তোমার কি মনে হয় ওরা কি ছেড়ে দেবে আমাদেরকে? ব্যান পার্ক তখন বলে, না এটা একদম হবে না, ওরা আবারও আক্রমণ করবে আমাদের উপরে। ওরা তো এখন হয়তো জ্বলছে যে ওরা হেরে গিয়েছে, দেখি কি হয়। ব্যান পার্ক তখন জ্যারিডকে বলে, জ্যারিড আমাদের বিলটা দিয়ে দিও, আমরা চলে যাচ্ছি। সিন শিফট হয়ে সেই সুন্দরী মেয়ের কাছে চলে যায়। তখন জ্যারেড এসে বলে, বিলটা কত হয়েছে? মেয়েটা তখন বলে, বিলটা আপনি দিবেন, ওরা হয়তো আপনাকে ফাঁসিয়ে দিয়ে চলে গিয়েছে। ব্যান পার্ক অ্যালেক্স সিঁড়ি দিয়ে নামছিল। ব্যান পার্ক তখন বলে, অ্যালেক্স তুমি কি ওই কথাটা নিয়ে ভাবছো নাকি?
তখন অ্যালেক্স কিছুই বলে না। ব্যান পার্ক তখন বলে, আরে দূর, ওইসব কথা আর মনে রেখো না তো, ভুলে যাও ওইসব কথা। জ্যাক যে হাত ভাঙার কথাটা বলেছিল সেই কথাটাই অ্যালেক্স বারবার মনে পড়ছিল, এটাই ব্যান পার্ক বলছিল। একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করছেন, এদের ফ্রেন্ডশিপ অনেক গভীর। অ্যালেক্সের মতো একটা বন্ধু থাকলে আর কি দরকার লাইফে, যে তার বন্ধুর হাত ভাঙার কথা বলতেই এতটা রেগে গিয়েছিল। নেক্সট সিন শিফট হয়ে যায় এবং আমাদের স্কুলের ভিতরে সিন দেখানো হয়, যেখানে গ্রে ইয়ন আসে এবং স্যারে বলে যে, গ্রে তুমি এত লেট করে কেন এসেছো? তখন গ্রে ইয়ন বলে, স্যার আমাকে মাফ করে দিবেন, এরপর থেকে আর লেট হবে না। তখন একটি মেয়ে সে গ্রে ইয়নের দিকে তাকায়। মেয়েটা তখন মনে মনে বলে, ছেলেটা তো খুব সুন্দর দেখতে আর অনেক চিকন, হয়তো সে কোনো ডান্স করে, ডান্স ক্লাসে, সেই জন্যই তো সে এত সুন্দর আর চিকন। টিচার তখন বলে, এখন ব্রেক টাইম, 10 মিনিট, যে যার কাজ সেরে ফেলো। এরপর সবাই যার যার মতো কাজ করতে থাকে। ক্লাসের ভিতরে দুজন স্টুডেন্টকে দেখানো হয় যে গ্রে ইয়নকে নিয়ে কিছু বাজে কথা বলছিল, অর্থাৎ স্কুলকে নিয়েও বাজে কথা বলছিল। তো সেখানে থাকা মেয়ে সে অনেক রেগে যায়। সে বলে, এসব ফালতু ছেলেদের এখানে কে যে ভর্তি করায় কে জানে। সিন শিফট হয়ে আমাদেরকে জিমি ভাইয়ের হাউস দেখানো হয়। জিমি ভাইকে দেখানো হয় যে অনেক রেগে রয়েছে। জিমি ভাই বলে, জ্যাক তুমি ব্যান পার্কে এখানে আনতে পারোনি, কিন্তু তুমি এই গাধাদের সাথে এখানে দাঁড়িয়ে কি করছো? জ্যাক তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না। ব্যান পার্ক অ্যালেক্সের সাথে জ্যারিটো সেখানে চলে এসেছিল তোমাকে মারার জন্য। আমার তো মনে হয় এটা ফ্লিপের কাজ, সেই তাদেরকে জানিয়ে দিয়েছিল, হয়তো সে আমাদের ফাইট দেখতে চেয়েছিল। আমি শান্তভাবে বসেছিলাম, কিন্তু আমার শান্তিটাকে এখন তারা অসম্মান করে দিয়েছে। এরপর সে মোটুর দিকে তাকিয়ে বলে, হেলমেট, আর তুই তুই এখানে আমার সামনে কেন দাঁড়িয়ে আছিস? অর্থাৎ এই মোটুর নাম হলো হেলমেট। জিমি ভাই আরও বলে, এখন আমার ইচ্ছা হচ্ছে তোকে পিটাতে, এখন এখান থেকে তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আর কখনোই আমার চোখের সামনে আসবি না, যা। হেলমেট তখন মনে মনে বলে, আমি এনার সাথে উচ্চ স্বরে কথা বলতে পারবো না। এরপর জিমি ভাই বলে, কি হলো, উত্তর দে। এরপর আমাদের হেলমেটকে দেখানো হয়। হেলমেট বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এপিসোডের শুরুতে গ্রে ইয়নকে দেখানো হয়। সে মনে মনে ভাবছে যে তারা বলেছিল যে আমরা একটা টিম, এর মানে আমরা তো একটা বাচ্চাদের টিম, আর এই বাচ্চাদের টিমকে নিয়ে কারোর মাথায় কোনো কিছু যায় আসবে না। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে জিমি ভাইয়ের হাউস দেখানো হয়। জিমি ভাই সেখানে বসে বসে ভাবছে, হয়তো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তাছাড়া এমন অনেক স্টুডেন্ট, অনেক লোক আছে যারা এখনও লুকিয়ে আছে, যারা আমাদের উপরে আক্রমণ করতে পারে, জাস্ট একটা সুযোগের দরকার তাদের। তাছাড়া ব্যান পার্ক, আমি এখনও তার লেভেলে পৌঁছাতে পারিনি, কিন্তু ব্যান পার্ক আমি তোকে ছাড়বো না, অ্যান্ড তোকেও ছাড়বো না। আর এইখানে আমাদের একটা মিস্টেরিয়াস ফেস দেখানো হয়। সিন শিফট হয়ে আমাদেরকে টিউশন ক্লাস দেখানো হয়, যেখানে টিচার বলছে, বাচ্চারা তোমাদের এখন ছুটি, তবে তোমরা সেই চ্যাপ্টারটা পড়তে ভুলে যেও না। এরপর গ্রে ইয়নকে দেখানো হয় যে তার বুকগুলো ব্যাগে গোছাচ্ছিল। তখন সেইখানে দুজন স্টুডেন্ট গ্রে ইয়নের নোটবুকটা দেখে ফেলে এবং সে লম্বা চুলওয়ালা বলে, এই গাধার কাছে এই নোটবুক, এটা ও ডিজার্ভ করে না। এরপর সে গ্রে ইয়নের কাছে গিয়ে গ্রে ইয়ন থেকে তার নোটবুকটা ছিনিয়ে নেয়। সে বলে, তোমার নোটবুকটা কি আমাকে একদিনের জন্য দিতে পারবে? আমার নোটবুকটা হারিয়ে গিয়েছে। তখন সেখানে থাকে সেই মেয়েটা বলে, নো, এখন তো এরা গ্রে ইয়নকে পরেশান করছে, গ্রে ইয়ন তুমি তোমার নোটবুকটা দিও না। কিন্তু দেখা যায় গ্রে ইয়ন, সে বলে আচ্ছা ঠিক আছে। এরপর গ্রে ইয়ন সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে আমাদেরকে একটি বাস দেখানো হয়, যেখানে গ্রে ইয়ন দাঁড়িয়েছিল এবং তার পিছনে সেই মেয়েটাও চলে এসেছিল এবং সে ভাবছিল, এই ছেলেটা কত ইনোসেন্ট, কত ভদ্র। আমার এই ছেলেটার জন্য খুব কষ্ট হয় যখন অন্য ছেলেরা একে পরেশান করে, আর ওই ক্লাসের মধ্যে সেই দুটো ছেলেও একে পরেশান করছিল, কিন্তু এখন আমি গ্রে ইয়নকে রক্ষা করব সবসময় ওদের হাত থেকে। সে বাসের ভিতরে দাঁড়িয়ে এইসব কথা ভেবে হাসছিল। তখন পাশে থাকা বুড়োটা বলে, মামনি ভালোভাবে ধরো, গাড়ি স্টার্ট করলে পড়ে যাবে। তখন হয় গাড়ি স্টার্ট করে, তখন সেই মেয়েটা পড়তে পড়তে বেঁচে যায়। এরপর মেয়েটা গ্রে ইয়নের দিকে তাকিয়ে সে ভাবছে যে আমাকে এই গ্রে ইয়নের সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ইউজিন হাই স্কুল দেখানো হয়, যেখানে কল্টন চই ক্লাসে অনেক দিন পর চলে আসে। যারা চ্যাপ্টার 1 দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই ছেলেটা আসলে কে। আমাদেরকে দেখানো হয় কল্টন চুই অনেক ঘাবড়ে ছিল। তখন সেইখানে থাকা দুজন স্টুডেন্ট বলছে যে এই কল্টন চুই আবার কেন এসেছে, এ কি আবার বদলা নিবে নাকি? কিন্তু আমাদেরকে কল্টন চুই দেখানো হয় সে তো ঘাবড়ে রয়েছে। এরপরে ক্লাসের মধ্যে গ্রে ইয়নের এন্ট্রি হয় এবং গ্রে ইয়নকে দেখে কল্টন চই পুরোই ঘাবড়ে যায়। গ্রে ইয়ন তখন কল্টন চইয়ের দিকে এক নজর শুধু তাকায়, এরপর সে কিছু না বলে তার বেঞ্চের মধ্যে গিয়ে বসে পড়ে।
তখন কল্টন চোয়ের পাশে থাকা দুজন স্টুডেন্ট থেকে একজন বলছে, দেখ এই কল্টন চোই কতটা ঘাবড়ে গিয়েছে, মনে হচ্ছে না এ আর কোনো ফাইট করতে পারবে এখন। যাক, আমাদেরই ভালো হয়েছে। এরপর সিন শিফট হয়ে যায় কল্টন চোই এবং তার দলবল স্কুলের ছাদের উপরে বসে সিগারেট কাটছিল। তখন কল্টন চোই মনে মনে বলে যে ওই ভয়ঙ্কর চোখগুলো আমি আর দেখতে চাই না, কতটা ভয়ঙ্কর ছিল ওই চোখগুলো। সেখানে কল্টন চোই একটা চামচা বলে, বস এখন আমরা কি করব? কল্টন চোই বলে যে এখন কিছুই করতে হবে না, এখন শুধু বসে থাক। এরপর সেইখানে দুজন স্টুডেন্ট আসে এবং কল্টন চোই বলে, কিরে মূর্খের দল, তোরা আবার আমার কাছ থেকে কি চাস? তখন তাদের মধ্যে একজন বলে যে আপনি তো গ্রে ইয়নের সাথে হেরে গিয়েছেন, তো হয়তো আপনি আর ফাইট করতে পারবেন না। এরপর কল্টন চোই অনেক রেগে যায় এবং সে বলে, এর মানে কি বোঝাতে চেয়েছিস তোরা? আমি অনেক উইক হয়ে গেছি যে এখন তোদের মতো মূর্খের দল এসে আমাকে ভয় দেখাবে। এরপর সেই স্টুডেন্টটা বলে, আরে আপনি ভুল ভাবছেন, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আমরা সকলে একত্র হয়ে গ্রে ইয়নকে অনেক বড় একটা শাস্তি দিতে যাব। আমার কাছে একটা ফুল প্রুফ প্ল্যান আছে, আপনি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। যদি আমরা সকলেই মিলে গ্রে ইয়নের উপর আক্রমণ করি তাহলে সে আমাদেরকে কখনোই হারাতে পারবে না, একবার ভেবে দেখুন। কল্টন চোই তখন বলে, তার মানে তোর কাছে কি কোনো প্ল্যান আছে নাকি? সেই স্টুডেন্টটা বলে, হ্যাঁ আমার কাছে পুরো প্ল্যান আছে, কিন্তু আমার আপনাদের সাপোর্টের দরকার। কল্টন চোই তখন মনে মনে ভাবছে, হয়তো সে ঠিকই বলেছে, একের বদলে দুই, তাহলে হয়তো গ্রে ইয়নকে আমরা সবাই মিলে হারাতে পারবো। এরপর ক্লাসের সিন দেখানো হয় যেখানে গ্রে ইয়নের বইয়ের উপর কেউ একজন থুতু দিয়ে ফেলেছে। এরপর সেই ছেলেটা বলে, ও আই এম সরি, আসলে আমি না মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করি, যখন আমার কাছে কোনো মিষ্টি থাকে না তখন আমার মুখ থেকে ঠিক এভাবে লালা পড়তে থাকে, দেখো এখনো এইভাবেই পড়ছে। এইটা বলেই সে আরো থুতু ফেলে দেয় গ্রে ইয়নের বইয়ের উপরে। গ্রে ইয়ন শুধু একবার ওদের দিকে তাকায় এবং কল্টন চোই সে পিছনে থাকা, সে ভাবছে যে এখন যে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। গ্রে ইয়নকে দেখানো হয় যে এখনো চুপচাপ রয়েছে। এরপর সেই ছেলেটা বলে, আবে কিরে তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ বল কিছু। কিন্তু গ্রে ইয়নকে দেখানো হয় সে কিছুই বলছে না, সে তার পকেট থেকে টিস্যু বের করে তার বইয়ের উপরে থাকা থুতুগুলোকে মুছতে থাকে। তখন সে ছেলেটা বলে, এইসব ফালতু বন্ধ কর, এবং তখনই সে তার উপর একটা স্ল্যাব দিয়ে বসে। কল্টন চোই এটা দেখে খুবই ঘাবড়ে যায় যে গ্রে ইয়নকে সে স্ল্যাপ করেছে। গ্রে ইয়ন তখন ভাবছে, কল্টন চোই এর ভিতরে যেমন আমার ভয় ঢুকে গিয়েছে ঠিক তেমনই এদের সবার ভিতরেও আমার ভয়কে ঢুকাতে হবে। সে ছেলেটা বলে, ইউ ইডিয়েট, কথা বল। গ্রে ইয়নকে দেখানো হয় সে তার বইকে খুব জোরে লাগিয়ে ফেলে, এরপর তার বুক দিয়ে তার মুখে দে মারে। এইটা দেখে ক্লাসের বাকি স্টুডেন্টরা পুরোই অবাক হয়ে গিয়েছিল। গ্রে ইয়ন আবারও তার বইটা হাতে নেয়। আমাদেরকে সেই ছেলেটাকে দেখানো হয় তার মুখ থেকে নাক থেকে রক্ত বের হচ্ছে। গ্রে ইয়ন তখন তার বইটা নিয়ে সে ছেলেটার উপর আরও একবার আঘাত করে। এরপর সে ছেলেটার বন্ধু বলে, হাই তুই তো বই ব্যবহার করছিস, তুই চিটারিং করছিস। এরপর তার দিকে একটা বই ছুঁড়ে মারে গ্রে ইয়ন, সে ওই বইটাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর হঠাৎ করেই তার মুখের সামনে গ্রে ইয়নের হাঁটু চলে আসে এবং তার মুখে অনেক জোরে মারে, যার ফলে এই স্টুডেন্টটা অনেক দূরে গিয়ে পড়ে। আমরা দেখতে পারি যে এই স্টুডেন্টের নাক থেকে অনেক জোরে রক্ত পড়ছে। গ্রে ইয়ন আবারও তার বইটা নিয়ে সে ছেলেটার কাছে চলে যায়। গ্রে ইয়নের পিছনে থাকা কল্টন চোই সে এটা দেখে অনেক ঘাবড়ে যায় এবং সে ভয় পেয়ে একদম স্তব্ধভাবে দাঁড়িয়ে থাকে। গ্রে ইয়ন তখন সেই ছেলেটার কাছে চলে আসে এবং গ্রে ইয়ন তার হাতে থাকা বই দিয়ে সে আবারও মারার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন আমাদেরকে গ্রে ইয়নের অতীতের কিছু বলা হয়। এরপর আবার প্রেজেন্ট টাইম চলে আসে। গ্রে ইয়ন তার বই দিয়ে সেখানে থাকা ছেলেটার উপর আবার আঘাত করে। এরপর আবার আমরা অতীতে চলে যাই যেখানে গ্রে ইয়ন বলেছিল যে আমি আজ থেকে আর হার মানবো না কখনো। এরপর আবার প্রেজেন্ট টাইম দেখানো হয়। গ্রে ইয়ন বলছে, আজ থেকে আমি আর কোনো হার মানবো না, সবাইকে মিশিয়ে দেব মাটিতে। এরপর আমাদেরকে ইভানকে দেখানো হয়। এর নাম হলো ইভান। ইভানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে এবং গ্রে ইয়ন যে বই দিয়ে মেরেছিল সেই বই থেকে এখনো রক্ত পড়ছে টপ টপ করে। পিছনে দাঁড়িয়ে থাকা কল্টন চোই সে ভাবছে যে এই ছেলেটা কে, এতটা নির্দয়ভাবে কেউ কাউকে মারতে পারে। এরপর গ্রে ইয়ন যখন তাদের সামনে দিয়ে যেতে থাকে তখন তারা দুজন ভয় পেয়ে পিছনে সরে যায়। গ্রে ইয়ন তখন কোনো কথা না বলে চুপচাপ তার সিটে গিয়ে বসে পড়ে
এবং তার বইটিকে নিয়ে তার পকেট থেকে একটা টিস্যু বের করে বইয়ে থাকা রক্তকে মুছতে থাকে। গ্রে ইয়ন যেমন বলেছিল তার ভয় ক্লাসে থাকা প্রত্যেকের স্টুডেন্টের মনের ভিতরে ঢুকিয়ে দিবে, ঠিক তেমনই হয়েছে। ক্লাসে থাকা প্রত্যেকেই গ্রে ইয়নের ভয় ঢুকে গিয়েছে। কল্টন চোই তখন চিন্তা করে এমন একটা ঘটনা হয়েছে আমার সামনে, আর আমি এই অবস্থায় কিছুই করতে পারলাম না। আর এই মূর্খটার অবস্থা তো দেখো, মনে হচ্ছে না এ আর উঠতে পারবে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে অষ্টম শ্রেণী দেখানো হয়। সেখানে একজন এসে বলছে, তোমরা কি শুনেছো যে গ্রে ইয়ন ইভানকে মেরেছে? তখন ব্যান পার্ক বলে, আবার ফাইট? তখন ব্যান পার্ক হেসে এসে বলে, কিরে অ্যালেক্স, ওই বাচ্চা ছেলেটা তো তোর থেকে অনেক ভয়ঙ্কর রে। অ্যালেক্স তখন বলে, সবাই ওকে উইক মনে করে, ওকে যেমন দেখতে সবাই ঠিক তেমনই মনে করে, কিন্তু ও যে এতটা স্ট্রং সেটা কেউই জানে না। ব্যান পার্ক তখন বলে, আচ্ছা তোর কি মনে হয় 5-এ হয়তো এখন সব খেলা শেষ হয়ে গিয়েছে, কারণ ইভান এবং কল্টন চই দুজনেই হেরে গিয়েছে। অ্যালেক্স তখন বলে, অবভিয়াসলি 5-এ এখন সব খেলা শেষ, তাছাড়া আমি কল্টন চইকে মারতে চেয়েছিলাম। ব্যান পার্ক তখন এটা শুনে হেসে হেসে বলে, তুই আর কল্টন চইকে মারবি? এটা তো কখনোই তুই পারতিস না। অ্যালেক্স তখন রেগে গিয়ে বলে, তোর সাহস, আমি ওকে মারতে পারতাম না? আমি ওকে যে কোনো সময় মারতে পারতাম। ব্যান পার্ক তখন বলে, আচ্ছা যাই হোক, কিরে জিমি ভাই তো এখনো কোনো অ্যাকশন নিল না, ও কি আর আমাদের সাথে লড়াই করতে আসবে না? তোর কি মনে হয়? অ্যালেক্স তখন বলে, সে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে এবং সে আমাদেরকে একটা বড় ক্ষতি করতে চাইবে, শুধু একটা সুযোগের অপেক্ষা করছে হয়তো। আর এখন কথা হলো গ্রে ইয়ন, একে একটা বাচ্চার মতো দেখা যায়, কিন্তু এ আসলে একজন ফাইটার ডগ, একজন ফাইটার মাস্টার। যদি জিমি ভাই তখন আমাদের ফাইটের মধ্যে আসতো তাহলে সে নিশ্চয়ই মার খেত এর হাত থেকে। বাহির থেকে ক্লিপ এই সব কিছু কথা শুনে ফেলে এবং সে বলে, গ্রে ইয়ন? ক্লিপ তখন বলে, এর মানে জিমি তাদের সাথে আসেনি, সে জ্যাককে পাঠিয়েছে এদেরকে মারার জন্য। সে কি নিজেকে ডোনাল্ড ভাবছে নাকি ডোনাল্ডের মতো অনুকরণ করছে? এরপর সে সেখান থেকে দৌড় দেয় আর বলে, আমার কোনোই প্ল্যান কোনো কাজ করে না কেন? আর জিমি, তুই একটা হারামজাদা লুজার। এরপর আমাদেরকে জিমি বাইকে দেখানো হয় যে তার সিংহাসনে বসে, এবং সে বলছে যে আমি তোদেরকে বলছি কিভাবে ব্যান পার্ককে মারতে হবে। আর তাছাড়া ক্লিপের কোনো শব্দই পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, তার কোনো খোঁজ খবর নেই। তাছাড়া এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, ব্যান পার্ককে হারাতে হবে, আমাদেরকে একটা অপিনিয়ন খুঁজতে হবে। এরপর জিমি ভাই বলে, তুই এখানে কেন এসেছিস লুজার? তোকে আমি আসতে মানা করেছিলাম না? আমাদেরকে দেখানো হয় সেখানে হেলমেট এসেছে এবং সে বলছে, ইয়েস বস, আপনি আসতে মানা করেছেন। জিমি ভাই তখন বলে, তাহলে তুই কেন এসেছিস? হেলমেট বলে, বস আমাকে প্লিজ একটা সুযোগ দেন। এরপর জিমি ভাই বলে, ও আচ্ছা, তাহলে তোর সুযোগের দরকার, ঠিক আছে, তাহলে আমি আমার চিন্তাধারা চেঞ্জ করে ফেললাম তোর জন্য। এরপর হেলমেট বলেছে, বস কেমন চিন্তাধারা চেঞ্জ করেছেন আপনি? জিমি ভাই তখন বলে, তোর এই অবস্থা যে করেছে তুইও এখন তার একই অবস্থা করবি, যা। হেলমেট তখন বলে, হোয়াট, আমি একা যাব? জিমি ভাই তখন বলে, দেখ, তোর উপর আমি এমনিতে অনেক দয়া দেখিয়ে ফেলেছি, আর দয়া দেখাতে চাই না। আর তাছাড়া তুই কি ওই মানুষটাকে ভয় পাচ্ছিস? তখন হেলমেট বলে, আসলে তা না, কিন্তু আমাদেরকে দেখানো হয় হেলমেট সে মনে মনে অনেক ঘাবড়ে গিয়েছে যে তাকে আবারও গ্রে ইয়নের সাথে ফাইট করতে হবে, তাকে মারতে হবে। এরপর জিমি ভাই বলে হেসে হেসে, এইটা আমি অনেক পছন্দ করেছি। এখন শোন, বাকি সবাই চলে যা। জ্যাক, তুই এখানে থাক, তোর সাথে কথা আছে। এরপর জ্যাক বলে, ওকে বস। জিমি ভাই তখন বলে, এ মটকার পুত, তোর কানে কি কথা ঢোকে নাই? তোরে আমি কি কইছি? তুই অহনো নির্লজ্জ হইয়া না দাঁড়াই আস, যাইবি নাকি? এরপরে হেলমেটকে দেখানো হয়, সে সেখান থেকে চলে যায়। হেলমেট সেখান থেকে যেতে যেতে মনে মনে ভাবছে যে জিমি হারামজাদা, তুই যদি সেই ফাইটে যেতি তাহলে বুঝতি ঠিক কেমন পরিস্থিতি ছিল সেখানে। আমার আঙুলটাই পুরো ভেঙে দিয়েছে। ওই ছেলেটা কতটা ভয়ঙ্কর ছিল। সিন শিফট হয়ে আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়। সেখানে প্রত্যেক স্টুডেন্টরা বলছে যে এটাই কি সেই ছেলেটা নাকি যে ইভানকে মেরেছে? তো সেখানে একজন বলে যে হ্যাঁ, এটাই গ্রে ইয়ন। গ্রে ইয়ন যখন ক্লাসরুমে চলে আসে, তাদের পিছনে দুজন স্টুডেন্টে একজন বলছে যে এটাই কি সেই ছেলেটা যে ইভানকে মেরেছে? হ্যাঁ ভাই, এটাই সেই ছেলেটা। অন্যজন বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর সে বলে যে তুই যদি দেখতে পারতিস সে কিভাবে মেরেছে তাহলে ভয় পেয়ে যেতি। সিন শিফট হয়ে যায়, সেখানে হলুদ চুলওয়ালা ছেলেটা বলে, ইউজিন, এই ছেলেটা আমাকে কি বলছে, এটা কি সত্যি? ইউজিন তখন বলে, হ্যাঁ এটা সত্যি, গ্রে ইয়ন ইভানকে মেরেছে, তাকে হারিয়ে দিয়েছে। সেই হলুদ চুলওয়ালাটা বলে যে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। ইউজিন তখন বলে, তুই যদি তোর চোখের সামনে দেখতি তাহলে বুঝতি তার ভয়ঙ্কর রূপ।
কতটা ভয়ঙ্কর ছিল সে, আর সে অনেক অদ্ভুত। তাকে দেখতে যেমন সে ঠিক তেমন না। এরপর সেখানে হঠাৎ করে জ্যারেড চলে আসে এবং সে বলেছে, হ্যাঁ এটা ঠিক, গ্রেইয়ন একটু অদ্ভুত। এটা শুনেই সেখানে থাকা প্রত্যেক স্টুডেন্ট ঘাবড়ে যায়। হলুদ চুলওয়ালা সে বলেছে, আরে এই ছেলেটা কে যে আমাদের কথা শুনছিল? তখন ইউজিন বলে, তুই কি একে চিনিস না? দ্য গ্রেট লেজেন্ড ডুয়েল মেডেল স্কুলের একমাত্র গুন্ডা জ্যারেড। সে প্রচন্ড কুল আর অনেক শক্তিশালী একজন। সিন শিফট হয়ে আমাদেরকে অন্য একটি হাই স্কুল দেখানো হয়, যেখানে হেলমেট ভাবছে যে কিভাবে আমি ওই ছেলেটাকে হারাবো, কিভাবে। এটা ভাবতে ভাবতে আমার মাথা মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। এরপর সে তার মাথা ধরে অনেক জোরে ফ্রাস্ট্রেশনে চলে যায়। হেলমেটের কাছে এরপর একটি কল আসে এবং সে ফোনটা ধরে বলে যে, হ্যালো, কি হয়েছে বল আমাকে। ফোনের ভিতর থেকে সে লোকটি বলে যে, আমরা এখনও সেই ছেলেটিকে খুঁজে পাইনি। আপনি যে স্কুলের কথা বলেছিলেন সেই স্কুলে গিয়েছিলাম কিন্তু পাইনি। তখন হেলমেট বলে যে, আরে ইউজিন হাই স্কুল, তুই কি এখনও সেই ছেলেটাকে খুঁজে পাসনি? আর কি করব, কিভাবে আমি তাকে খুঁজে বের করব? এরপর সেখানে লম্বা চুলওয়ালা চলে আসে। গত পর্বে যে গ্রেইয়নের নোটবুক নিয়েছিল সেই ছেলেটাই এটা। সে বলে, দেখুন আপনি ইউজিন হাই স্কুলের কথা বলছেন তাই না? আমি একখানে কোচিং করি, সেখানে কিছু ইউজিন হাই স্কুলের ছাত্ররা পড়ে, তো আপনি যদি বলেন তা আমি আপনাকে সাহায্য করতে পারি। আর আমি যেখানে কোচিং করি সেই কোচিং সেন্টারটার নাম হলো ক্রাইম কোচিং সেন্টার। এইটা শুনে হেলমেট তখন ক্রিপি একটা স্মাইল দিয়ে বসে। এর ফলে লম্বা চুলওয়ালা সে অনেক ভয় পেয়ে যায়। সে বলে, আরে আরে আমি এটা তো ভুলেই গিয়েছিলাম যে এ অনেক ভয়ঙ্কর, আমি কিভাবে এত ইরিনসিবল ভাবে এর সাথে কথা বলছি। হেলমেট তখন বলে, আমার সাথে ফাইজলামি করিস? তুই ক্র্যাম কোচিং সেন্টারে পড়িস আর তুই বলছিস ইউজিন হাই স্কুলে সেই ছেলেটাকে খুঁজে দিবি, আমাকে সাহায্য করবি? হ্যাঁ। তখন লম্বা চুলওয়ালা বলে যে, দেখুন আমি সত্যি আপনাকে সাহায্য করতে চাই, আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলুন আমার ক্র্যাম কোচিং সেন্টারে। এরপর হেলমেট বলে, হেই, তাহলে কোথায় এই ক্র্যাম কোচিং স্কুল যেখানে তুই যাস? এপিসোডের শুরুতে লম্বা চুলা ছেলেটি বলে যে ওইটা ক্র্যাম স্কুল না, ওইটা হিরো ক্যাম স্কুল। হেলমেট তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন এক কাজ কর, আমাকে সেই ম্যাপটা দে যাতে আমি সেখানে যেতে পারি। এই নে। লম্বা চুলওয়ালা তার পকেট থেকে ফোন বের করে এবং সেই ম্যাপটিকে দেওয়ার জন্য। হেলমেট তখন ভাবে যে জিমি ভাই সে আমাকে বলেছিল আমি একটা লুজার, আমি কিছুই পারবো না, কিন্তু এখন আমি তাকে দেখিয়ে দিব কিভাবে ঠান্ডা মাথায় সব কিছু করতে হয়। আর জিমি ভাই দেখে নিও, তুমিও একবার খারাপ সময় পড়বে। যে জ্যাককে নিয়ে তোমার এত গর্ব সেই জ্যাকে একদিন তোমাকে ধোকা দেবে। এরপর লম্বা চুলওয়ালা হেলমেটকে ম্যাপটা দিয়ে দেয়। হেলমেট তখন বলে, এ গাদার পো, তুই আমাকে তোর নাম্বারটা দিলি না, জলদি নাম্বারটা দে। এরপর সে বলে, ও আচ্ছা ঠিক আছে। হেলমেট তখন বলে, আমি যখন তোকে কল দেব তখন যেন আমি তোকে খুঁজে পাই, না হলে। তারপর সে ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে। সিন শিফট হয়ে আমাদেরকে অ্যালেক্সকে দেখানো হয়, সে একটা পাঞ্চিং ম্যাচিংয়ে পাঞ্চ করছে। এরপর তার ঘুষির পাওয়ার দেখানো হয়, যার পাওয়ার ছিল 870। অ্যালেক্স তখন বলে, কিরে ব্যান, তুই তো আমার পাঞ্চের ধারে কাছেও আসতে পারবি না। ব্যান তখন বলে, কোথা থেকে আসলি রে তুই? হ্যাঁ, তুই আমার পাঞ্চের পাওয়ার দেখতে চাস? তাহলে চল, তোকে আজকে দেখিয়ে দেবো। এরপর অ্যালেক্স এবং জ্যারি তারা একসাথে দাঁড়িয়েছিল ব্যান পার্কের পাঞ্চের পাওয়ার দেখার জন্য। ব্যান পার্ক তখন তার সমস্ত শক্তি তার ডান হাতে নিয়ে সে পাঞ্চিং মেশিনে অনেক জোরে একটা পাঞ্চ মারে। ব্যান পার্কের পাঞ্চের শব্দটা এতটাই ছিল যে অ্যালেক্স সেটা শুনতে পেয়েছে এবং সে এটা দেখে অবাক হয়ে গিয়েছে। আমাদেরকে দেখানো হয় ব্যান পার্কের তার পাঞ্চের পাওয়ার 970, যা অ্যালেক্স থেকে অনেক বেশি। ব্যান পার্ক তখন বলে, অ্যালেক্স তুই তো হেরে গেলি রে বাবা। জ্যারি তুইও আয়, তুইও তোর পাঞ্চের পাওয়ারটা দেখা দেখি, চল আয়। এরপর জ্যারিড বলে যে এরপর জ্যারিড পাঞ্চিং মেশিনের সামনে আসে। আমাদের মনে হচ্ছিল সে অনেক জোরে একটা পাঞ্চ করবে, কিন্তু এরপর আমরা কি দেখি, সে সেইখানে অনেক জোরে একটা কিক মেরে বসে। ব্যান পার্ক তখন চেঁচিয়ে বলে, এ পাগল, পাঞ্চিং মেশিনে তুই কিক মারলি কেন পাগল? অ্যালেক্স তখন বলে, ব্যান ওর কিকের সাউন্ডটা শুনেছিস? এরপর জ্যারিডের কিকের পাওয়ার দেখানো হয়, তা হলো 999। জ্যারিড তখন বলে, কিরে তোদের দুজন তো হেরে গেলি আমার সাথে। ব্যান তখন বলে, তুই কিক মেরেছিস, তুই চিটিং করেছিস, এখানে পাঁচ মারতে হবে। জ্যারিড তখন বলে, আরে বেটা তুই তো হেরে গিয়েছিস, এটা মেনে নে। এরপর আমাদেরকে জ্যাককে দেখানো হয়, তার সাথে আরও একজন ছিল, তারা উপর থেকে এই সব কিছু দেখছিল। জ্যাক তখন বলে, ব্যান পার্ক এই সমস্যাটাকে আমরা এখনো সলভ করতে পারিনি, তাছাড়া ওই ছেলেটা কে? তার পাশে থাকা ছেলেটা বলে, বস এখানে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, ওদের এই সব ফালতু জিনিস দেখতে দেখতে আমি হাঁপিয়ে গিয়েছি, চলুন চলে যাই এখান থেকে।
জ্যাক তখন মনে মনে ভাবে, জিমি ভাই এখন অনেক উপর লেভেলে হয়ে গিয়েছে। আমি ভবিষ্যৎ দেখতে পারছি, সময় আসবে যখন জিমি ভাই রাজত্ব করবে। সিন শিফট হয়ে আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়। গ্রে ইয়ন তার ব্যাগ খোলে, নোটবুকটা খুঁজে পাচ্ছে না। এরপর তার মনে পড়লো, ও হ্যাঁ, আমি তো ওই ছেলেটাকে আমার নোটবুকটা দিয়েছিলাম। গ্রে ইয়ন তখন বলে, ওই ছেলেটা। গ্রে ইয়ন তার কাছে গিয়ে বলে, এক্সকিউজ মি। সে ছেলেটা বলে, হোয়াট, কি হয়েছে? আমার নোটবুকটা আপনার কাছে, প্লিজ দিয়ে দেন। এরপর সে ছেলেটা তার ব্যাগ থেকে নোটবুকটা বের করে দেয়। নোটবুকের অবস্থা দেখানো হয়, এটার তো 13টা বেজে গিয়েছে। লম্বা চুলওয়ালা ছেলেটি বলে, দেখো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, এর ভিতরে সমস্ত নোটগুলো আছে। আর তাছাড়া এটা নিয়ে আর কোনো রাগারাগিও করো না, ঠিক আছে বাচ্চা? এরপর আমাদেরকে আবারও সেই মেয়েটাকে দেখানো হয়। সেই মেয়েটা এই সব কিছু দেখছিল এবং সে বলে যে, তারা আবার একে পরেশান করছে। ওই বাচ্চা ছেলেটা কতটা ইনোসেন্ট, কতটা অসহায়, তাকে সাহায্য করার মতো কেউ নেই। সে দুর্বল দেখে তাকে সবাই বুলি করে, র্যাগিং করে, কিন্তু আর কোনো চিন্তা নেই। আমি আছি, আমি তার বিগ সিস্টার, এখন আমি তাকে রক্ষা করব সবকিছু থেকে। এরপর সিন শিফট হয়ে যায় সেই লম্বা চুলওয়ালা এবং তার বন্ধুকে দেখানো হয়। তারা কথা বলছিল। লম্বা চুলওয়ালা ছেলেটা বলে যে, তুই কি হেলমেটকে চিনিস নাকি? সে বলে যে, হেলমেট? আরে এটা তো সেই বিখ্যাত গুন্ডা না, হেলমেট? সে বলে যে, হি হি হি, হ্যাঁ, সেই বিখ্যাত গুন্ডার সাথে আমি একটা ডিল করেছি আজকে। দেখ ভাই, সে তেমনও বিখ্যাত গুন্ডা না, সে তো শুধু একটা চামচা, সে তো জিমি ভাইয়ের চামচা। তাছাড়া ও তো জিমি ভাইকে কখনো হারাতে পারবে না। তোর কি মাথা নষ্ট নাকি? জিমি ভাই সে তো লেভেলে অনেক উপরে, তাকে কিভাবে ওই হেলমেটটা হারাতে পারবে? হ্যাঁ। এরপর সে ফ্লোরে থুতু ফেলে এবং সে বলে যে, আচ্ছা যাই হোক, কি ডিল করেছিস তোরা, আমাকে বল। হেলমেট আমাকে বলেছিল ইউজিন হাই স্কুলে একজন ছেলের সাথে তার সমানে সমানে টক্কর হয়েছিল। এখন সেই ছেলেকে আবারও খুঁজে বের করে দিতে হবে, সে আবারও তাকে অনেক পিটাবে। আচ্ছা বুঝলাম, কিন্তু ওই ছেলেটার নাম কি যাকে পিটাতে চায়? তখন সে চুলোলা বলে, ওর নাম গ্রে এমনই কিছু একটা নাম ছিল। এরপর তারা এইভাবে কথা বলছে, সিগারেট খাচ্ছে, ফ্লোরে নোংরা ফেলছে। তখন সেই মেয়েটা বলে যে, এরা ক্লাসের বাইরে সিগারেট খাচ্ছে আর নোংরা ফেলছে, এদেরকে আমি একদম পছন্দ করি না, রাস্কেল। সিন শিফট হয়ে আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়। সে ভাবছে যে, আমি আর এই ভুল করতে চাই না, আমি আর ওই সব কিছুতে জড়াতে চাই না। তাছাড়া আমি অতীতে যে ভুল করেছি সেটা এখন আমি আর করতে চাই। এরপর সিন শিফট হয়ে আবারও সে চুলোলার কাছে চলে যায় এবং তার বন্ধু বলছে, যেহেতু ডিল করেছিস সেহেতু ভালোভাবে থাকিস, ও কিন্তু খুব ভয়ঙ্কর। তখন চুলোলা অনেক ঘাবড়ে যায়। এরপর তার বন্ধু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই তাকে কেউ একজন কল করে এবং সে ফোনটা হাতে নিয়ে দেখে যে এটা কেউ নয়, এটা হলো হেলমেট। সে অনেক ঘাবড়ে যায়। এরপর সে ফোনটা ধরে ফেলে এবং বলে যে, হ্যালো। হেলমেট তখন বলে, এই বান্দির পোট, ফোন ধরিস না কেন? হ্যাঁ, তাছাড়া আমি তোর বিল্ডিংয়ের বাইরে অপেক্ষা করছি, জলদি আয়। চুলওয়ালা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এরপর সে মনে মনে বলে যে, এ তো সত্যি এখানে চলে এসেছে। চুলওয়ালা তখন দৌড় দিয়ে সেখান থেকে তার বন্ধুর কাছে গিয়ে বলে যে, বন্ধু হেলমেট এসে পড়েছে। তার বন্ধু বলে, কি সত্যি? বলে যে, হ্যাঁ জলদি চল, আমাদেরকে এক্ষুনি নিচে যেতে হবে। হেলমেটের নাম শুনে গ্রে ইয়ন বলেছে, হেলমেট? এ তো সেই না যার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমার মার খেয়ে, কিন্তু সে এখানে কি করছে? হেলমেটকে দেখানো হয়, সে খুব রেগেছিল। তখন চুলোলা বলে, আরে বস, আপনি যখন আসছেন তখন আমাকে একটা ফোন দিতেন, আমরা নিজে আপনাকে ড্রপ করার জন্য চলে আসতাম। তখন হেলমেট বলে, এ বান্দির পোত, কথা বন্ধ কর, আমাকে রাস্তা দেখা। চুলোলা তখন ঘাবড়ে বলে, ও শিউর আসুন। হেলমেটকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আমাদেরকে 3 জন ইউজিন হাই স্কুলে পড়া স্টুডেন্টকে দেখানো হয়। হেলমেট তাদের কাছে এসে বলে যে, এই তোরা কি গ্রে ইয়ন নামক কোনো ছেলেকে চিনিস? লাল চুলোলা স্টুডেন্টটা বলে যে, আমি নাম শুনেছি কিন্তু আমি চিনি না। এরপর চশমালাটা বলে যে, আমিও চিনি না, আমিও কখনো দেখিনি তাকে। এরপর অন্যজন বলে যে, আমি হয়তো দেখেছিলাম সে ক্লাসে চুপচাপ এসে চলে যায়, কিন্তু আমিও তার ফেস দেখিনি কখনো। হেলমেট তখন বলে, এখন থেকে তোরা আমার হয়ে কাজ করবি, সেই ছেলেটাকে খুঁজে দিবি, বুঝতে পেরেছিস? এরপর সেখানে আরও একজন স্টুডেন্ট আসে এবং সে বলে যে, এক্সকিউজ মি, আমি কি ভিতরে যেতে পারি? আমার ক্লাস রয়েছে, যদি আপনারা কিছু মনে না করেন। তখন হেলমেট বলে, হ্যাঁ অবশ্যই, যা, জলদি করে যাবি এখান থেকে। এরপর ছেলেটা হেলমেটের সামনে দিয়ে যাচ্ছিল। হেলমেট তাকে দেখার পর হঠাৎ করে তাকে একটা কিক মেরে বসে এবং সেই ছেলেটা দরজা খুলে ক্লাসের ভিতরে এসে পড়ে। হেলমেট সেই ছেলেটার চুল ধরে ফেলে এবং সেই ছেলেটা অনেক ব্যথা পায়।
হেলমেট তখন তাকে বলে, এই সমন্দির পথ, তোকে আমি বলেছিলাম না জলদি করে যাবি, তুই জলদি করে কেন যাসনি? ক্লাসের ভিতর থেকে একজন মেয়ে বলছে যে, আরে তোমরা যাও ওই ছেলেটাকে সাহায্য করো। অন্য একজন ছেলে বলছে যে, আরে আমরা কিভাবে যাব, আমরা নিজেই তো ভয় পাই। তখন সেখানে সেই চশমাওয়ালা মেয়েটাকে দেখানো হয় এবং সে বলছে যে, আরে এটা তো সেই বিখ্যাত গুন্ডা। আরে ওরা তো ওই ছেলেটাকে মেরে ফেলবে, কেউ একে থামাও। হেলমেট সেই ছেলেটা খুব বাজেভাবে মারছিল এবং সেখানে তাকে চুলওয়ালা বলে যে, আমি এটা আর দেখতে পারছি না। চশমাওয়ালা মেয়েটা কেঁদে কেঁদে বলে, কেউ কি নেই ওকে সাহায্য করার মতো? হেলমেটের হাত দেখানো হয়, রক্তে পুরো ভরে গিয়েছে। হেলমেট সেই ছেলেটাকে এখনো মেরেই যাচ্ছে। এরপর হঠাৎ একটা ডাক আসে, হে হেলমেট। এই ডাকটা শুনেই হেলমেট পিছনের দিকে তাকায়, তখনই সে অনেক ঘাবড়ে যায়।